আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো দেখতে দেখতে আমরা আসলে কাজ শক্তি ক্ষমতা মোটামুটি দুইটা লেকচার কমপ্লিট করে ফেলছি। দুইটা লেকচারে আমি যদি টাইম ধরি তাহলে আমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো চলে গেছে। আচ্ছা, সো প্রত্যেকটা ক্লাসে শুরুতে কিংবা আমি ইন্ট্রো দিয়ে একদম ক্লাসটা শুরু করে দিই, বাট আজকের ক্লাসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে না, তোমাদেরকে আসলে কিছু দিক নির্দেশনা দেওয়া উচিত আর কি। সো নর্মালি আমি যেটা বলি যে আমাদের যেহেতু অনলাইন ক্লাস, ইন্টারেকশনের খুব একটা সুযোগ থাকে না, কিংবা তোমাদের জবাব দিই তার খুব একটা সুযোগ থাকে না। তোমাদের আসলে ক্লাস করতেছো কিনা করতেছো এটাও আমি দেখতেছি না, তারপর মানে বুঝতেই তো পারতেছো। এখন অনলাইন ক্লাসের ক্ষেত্রে জাস্ট আমি কয়েকটা কথা বলে রাখি যে নর্মালি আমি তোমাকে যে প্রত্যেকটা ক্লাসে যেটা বলি আর কি, আমি যখন ক্লাসটা করাচ্ছি তখন মন দিয়ে দেখবা, এইটা একটা জিনিস। প্লাস মন দিয়ে দেখার পাশাপাশি তোমাকে নোট করতে হবে। কী করতে হবে? নোট করতে হবে। আমি যা যা বলতেছি অনেক কিছু আমি হয়তো বোর্ডে লিখতেছি না, ওইসব জিনিসও তোমার লিখতে হবে, এই একটা জিনিস। এরপরে তুমি নিজে যখন পড়াশোনা করবা তখন বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আমি হয়তোবা বলি নাই কিংবা হয়তোবা বলছি যে পরে পড়ে নিতে, ওসব জিনিস তুমি একটু সুন্দর করে নোটের মধ্যেই আবার ইনক্লুড করে ফেলবা। তাহলে নোটটা কি হচ্ছে, তোমার আমার দুজনে মিলে হচ্ছে, এই একটা জিনিস। আরও কিছু জিনিস তুমি একটু কনসিডার করতে পারো যাতে তুমি ইফিসিয়েন্টলি আসলে পড়াশোনা করতে পারো। এইটার মধ্যে একটা বড় একটা মানে দিক হচ্ছে যে তুমি যখন অনলাইন ক্লাসটা করতেছো তো হয়তো বা মোবাইলে করতেছো, ঠিক না? আমার সাজেশন থাকবে যে তুমি মোবাইলে না করে তুমি আসলে জিনিসটা ল্যাপটপে করবা। কেন ল্যাপটপে করবা? এটা একটা বড় রিজন হচ্ছে যে আমাদের ল্যাপটপের যে অ্যালগোরিদম বা হচ্ছে যে জিনিসটা, আমাদের ইন্টারফেস যেটা আছে, ওটা আসলে আমাদের খুব একটা এডিকশন আনে না। দেখবা নর্মালি তুমি ল্যাপটপ চালাও আর মোবাইল চালাও, সবচেয়ে বেশি এডিকশন কোনটা আসে? মোবাইলে। কারণ কি? কারণ মোবাইলটা খুব ইজি, মানে এটাতে খুব ইজিলি চলে আসে সব কিছু। তো যেটা হচ্ছে কঠিনে আসে সেটা দিয়ে করলে তুমি মোটামুটি আসলে ডিস্ট্রাকশনটা কম আসবে। সো তুমি যেটা করবা, পড়াশোনা যখন ক্লাসটা করা শুরু করবা তখন হচ্ছে চেষ্টা করবা যাতে পিসি বা হচ্ছে ল্যাপটপে শুরু করা, ঠিক আছে? এইটা একটা জিনিস। আর এর বাইরে আর কিছু জিনিস হইতে পারে যে একটা, যে তুমি যখন ক্লাসটা করতেছো চেষ্টা করবা বসে ক্লাস করা। বসে ক্লাস করা বলতে টেবিলে বসে ক্লাস করা। কিছু মানে অনেকেই আসলে ঘুমায় ক্লাস করে, তারপরে হচ্ছে একদম ধরো কি বলবো, শুয়ে শুয়ে ক্লাস করে। এটাতে আসলে খুব একটা তুমি কিছুক্ষণ পরে ঘুম চলে আসবে বা হচ্ছে খুব একটা তুমি আসলে মনোযোগ দিতে পারবা না। সবচেয়ে ভালো হয় তুমি হচ্ছে টেবিলে বসে নর্মালি যেভাবে ক্লাস করো ওইভাবে ক্লাস করতে থাকবা। আর এর বাইরে হচ্ছে ক্লাস করার শুরুতে তুমি হচ্ছে একটু চা কফিগুলো নিয়ে আসতে পারো, যাতে হচ্ছে খাইতে খাইতে চা কফি খেয়ে কিংবা চা কফি খেয়ে ক্লাসটা দেখতে শুরু করতে পারো, ঠিক আছে? এই তো। আর ক্লাসটা যখন দেখতেছো, যখন হয়তো আমাদের 2 ঘন্টা একটা ক্লাস আছে, 2 ঘন্টা ক্লাসটা কেটে 2 ভাগে ভাগ করে নিবা। 45 মিনিট কিংবা 1 ঘন্টা হিসেবে ভাগ করে নিবা, ঠিক আছে? তাহলে 1 ঘন্টার ক্লাসটা করে হয়তো বা 10 মিনিট বা 5 মিনিট একটু রেস্ট নিলাম, এরপরে বাকিটা 10টা ক্লাস করলাম, ঠিক আছে? সো আজকে অনেক কথা বলে ফেলছি। সো আমরা একদম আজকে লেকচারটা আমরা শুরু করে দিই, চলো। সো দেখো, আমাদের যে লেকচার ছিল সেটা হচ্ছে আমাদের লেকচার 2 ছিল, আজকের লেকচার হচ্ছে আমাদের লেকচার 3। সো লেকচার 3তে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। সো আমি গত ক্লাসে এটা দেখাই দিয়ে গেছি, বলছি যে এটা মানে চেষ্টা করতে আর কি। সো আশা করি তোমরা চেষ্টা করছো আর কি। সো দেখো, আমাদের যদি একটু প্রশ্নটা পড়ি, আমাদেরকে বলে দেওয়া আছে এটি বস্তুকে প্রথম চিত্রের ন্যায়, কোন চিত্রের ন্যায়? প্রথম চিত্রের ন্যায়। এখানে প্রথম চিত্র কোনোটাই বলে দেওয়া নেই, ঠিক আছে? সো আমরা চিত্র আঁকবো, প্যারা নেই। সো এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল পথে ধ্রুবমানের এফ বলে প্রয়োগ করে আনা হলো, ঠিক আছে? সো আমি তোমাকে একটু বিন্দুটা বলে দেখাই। সেটা হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে এইটা, যে একটা বিন্দু হচ্ছে আমাদের এ আর একটা বিন্দু হচ্ছে আমাদের বি। একটা বিন্দু হচ্ছে আমাদের কি এ, একটা হচ্ছে বি। সাপোজ এইটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এইটা সাপোজ আমাদের কি বি বিন্দু। তো আমাদের এ থেকে বিতে আমাদের যেটা করছে সেটা হচ্ছে আমাদের বলছে এফ মানের ধ্রুব বলে কি করছে, প্রয়োগ করে এ থেকে বিতে আনা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের বল প্রয়োগ করা হয়েছে কীভাবে? এই যে এইভাবে হচ্ছে আমাদের এফ মানের বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, ওকে, ভালো কথা। এরপরে বলছে যে আবার পরবর্তীতে অর্ধবৃত্তাকার পথ ধরে স্পর্শক বরাবর, কোন বরাবর? স্পর্শক বরাবর অর্ধবৃত্তাকার পথে, ঠিক আছে? স্পর্শক বরাবরটা পরে আমি ব্যাপারটা বুঝাচ্ছি। সো আমরা যদি অর্ধবৃত্তাকার পথ আঁকি তাহলে অর্ধবৃত্তাকার পথ দেখতে হবে কাইন্ড অফ এইরকম, ঠিক আছে? এই তো। তাহলে এটাকে আমরা একটু এক্সটেনশন করে দিই। বাহ, ভালোই তো অর্ধবৃত্তাকার হয়েছে, ঠিক না? ভালো অর্ধবৃত্তাকার হয়েছে না? হ্যাঁ, সেরা সেরা। ওকে, তাহলে এই হচ্ছে জিনিসপাতি। এখন আমাদেরকে যেটা বলছে যে পথ ধরে এত বল প্রয়োগ করা হলো, আনা হলো, তাহলে আমাদেরকে যেটা বলছে যে পথের ব্যাসার্ধ হচ্ছে আমাদের, এখানে আমরা একটা কি দিয়ে দিই, ডট দিয়ে দিই। তাহলে আমাদের যে ব্যাসার্ধ যেটা হবে, ব্যাসার্ধটা আমরা একটু দিয়ে দিব। এই ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে আমাদের হবে আর, ব্যাসার্ধ যেটা হবে কি হবে? আর হবে, ব্যাসার্ধ হবে আর। ওকে, সো আমাদের কাইন্ড অফ আমাদের এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা প্রথমে আসলে এফ মানে বল প্রয়োগ করে এ থেকে বিতে আনছি। এরপরে আমরা কি করছি, এরকম আরেকটা পথ নিছি যেখানে আসলে আমাদের এই বৃত্তাকার পথে আনছি, কি আনছি? অর্ধবৃত্তাকার পথে আনছি, বা বৃত্তাকার পথের অর্ধেক বরাবর স্পর্শক বরাবর বলতে কি বোঝায় সেটা আমরা নিউটনের মেকানিক্সেও দেখছি, হয়তো বা এটা আমরা গতিবিদ্যাতেও দেখছিলাম, যে আমরা যখন কোনো একটা বস্তুকে সাপোজ
এই হচ্ছে একটা বস্তুকে, এই বস্তুটাকে আমরা যখন কোনো একটা বস্তুকে যখন এরকম বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, তাহলে কোনো একটা বৃত্তাকার পথে যদি ঘুরাইতে চাই যে কোনো পয়েন্টে, তার যদি আমি ভেলোসিটি বা সরণটা বের করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের ওই ভেলোসিটি বা সরণটা হয় তার স্পর্শক বরাবর। এইটুকু তো আমরা অনেকবার বলছি, তাই না, স্পর্শক বরাবর। আবার আমি যদি দেখো আমি সরণ কিভাবে করি বা ভেলোসিটি বা দেই কীভাবে, ফোর্স প্রয়োগ করে, কোনো একটা জিনিসকে গতিশীল কীভাবে করি, ফোর্স প্রয়োগ করে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে কোনো একটা পয়েন্টে যদি আমি বল বের করতে চাই, আমার ধারা বল, আমি এটাকে ঘুরাচ্ছি, ওই বলটা হবে স্পর্শক বরাবর, বুঝছো? তাহলে এই বরাবর আলটিমেটলি আমি কী করি, ফোর্স প্রয়োগ করি। এবার এই পয়েন্টের কথা চিন্তা করলে এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করি, ঠিক আছে? আবার এই পয়েন্টের কথা চিন্তা করলে এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করি। তাহলে এই যে ফোর্স যেটা আছে, এই ফোর্সটা দেখতে পাচ্ছ কি, আমি কিন্তু ফোর্সের মান চেঞ্জ না করলেও কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ করতেছি, দেখছো? একবার এই বরাবর ফোর্স প্রয়োগ করতেছি, একবার এই বরাবর ফোর্স প্রয়োগ করতেছি, একবার এই বরাবর ফোর্স প্রয়োগ করতেছি, বুঝছো ব্যাপারটা? ফোর্সের ডিরেকশন কিন্তু আমি চেঞ্জ করতেছি, বুঝছো? তাহলে ফোর্সের যদি ডিরেকশন চেঞ্জ করি, তাহলে আলটিমেটলি আমাদের ফোর্সের ভেক্টর রাশি, তাহলে তার মানও আছে, দিকও আছে। তাহলে মান আর দিক যে কোনো একটা চেঞ্জ করলেই তো আলটিমেটলি আমাদের ভেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি, এই ফোর্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের কোনো একটা বস্তুকে আমি যদি এই বৃত্তাকার পথে ঘুরাই, তাই কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে স্পর্শক বরাবর ঘুরানো, ঠিক আছে? তাহলে স্পর্শক বরাবর যদি এভাবে বৃত্তাকার পথে ঘুরাই, তাহলে এটা কি আমাদের বলটাকে ধ্রুব বল হবে নাকি পরিবর্তনশীল বল হবে? কি মনে হয় তোমার? পরিবর্তনশীল বল হবে, কারণ তার মান সেম থাকলেও কিন্তু ডিরেকশন কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তু যদি এভাবে চলতে থাকে, তাকে একটা ধাক্কা দিয়ে দিক বরাবর নিয়ে আসে, সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। সেটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল। বাট এখানে আলটিমেটলি আমরা কেন্দ্রমুখী বলের কাজ করতেছি না, এখানে আলটিমেটলি আমরা কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতেছি, আমরা নিজেই বৃত্তাকার পথে ঘুরাইতেছি, বুঝছো ব্যাপারটা? এই যে স্পর্শক বরাবর বল প্রয়োগ করে করে আসলে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, বুঝছো? ওকে, এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে বলছে উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো, উভয় ক্ষেত্রে কি কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে সাপোজ আমরা যদি একটা চিন্তা করি যে কোনো একটা পথ আছে, এরকম একটা পথ, সাপোজ এই একটা পথ, ঠিক আছে? এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা কোনো একটা বস্তুকে, আমি প্রথমে কি করছি, আমি এই পয়েন্ট থেকে সাপোজ এটাকে আমরা বললাম পি পয়েন্ট, আর এই পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা বললাম কিউ পয়েন্টে আনলাম, ঠিক আছে? পি থেকে কিউতে আনলাম। তাহলে আলটিমেটলি আমাদের সরণ কতটুকু? সরণ হচ্ছে আমাদের এই যে পি কিউ, ঠিক আছে? এবার বলো তো আমি যদি এটাকে যদি এইভাবে ঘুরাই এই জায়গায় আনি, তাহলে বলো তো সরণ কতটুকু? সেম পি কিউ। আবার বলো তো আমি এইভাবে এইভাবে ঘুরাই এই জায়গায় আনলাম, বলো তো সরণ কতটুকু? পি কিউ। তাহলে আলটিমেটলি আমরা যখন ধ্রুব বল নিয়ে কাজ করতেছি, ধ্রুব বল নিয়ে ধরো যে কোনো একটা বল প্রয়োগ করে আমি কি করছি, পি থেকে কিউতে আনছি, তাহলে আমাদের বল লাগবে আর কি লাগবে, সরণ লাগবে। তাহলে সরণ তো এই প্রতি ক্ষেত্রেই সমান। যখন আমি ফোর্সটা কনস্ট্যান্ট রাখতেছি, ফোর্সটাকে যখন চেঞ্জ করতেছি না, তাহলে আলটিমেটলি আমি যে কোনো পথে নিয়ে যাই না কেন, আমার কিন্তু সরণ সমান হলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, কাজও সমান হচ্ছে। এই হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি। বাট এখানে একটা জিনিস দেখো আমি প্রতিটা ক্ষেত্রে আমি যেভাবে নিয়ে আনি না কেন, প্রত্যেকটা পয়েন্ট থেকে আদি বিন্দু আর শেষ বিন্দুকে সেম, আদি বিন্দু আর শেষ বিন্দুকে সেম, ঠিক আছে? এখন এইটার সাথে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে, এটার কি বলতো, এটার মেজর প্রবলেমটা কি, এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা যে আসলে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের আসলে ফোর্সটা চেঞ্জ হচ্ছে, ফোর্সটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড ফোর্সটা যখন চেঞ্জ হবে তখন আলটিমেটলি আমরা দেখব যে আসলে আমাদের কাজের পরিমাণও চেঞ্জ হবে। আমি যদি এই পথে আসি তাহলে কাজের পরিমাণ একরকম হবে, এই পথে আসলে কাজের পরিমাণ আরেক রকম হবে, বুঝছো ব্যাপারটা? আশা করি বুঝো নাই, ঠিক না? প্যারা নিও না, একদমই প্যারা নিবা না। তুমি জাস্ট চিন্তা করবা যে আমি ধরো সাপোজ এই একটা ক্যাটাগরির কথা চিন্তা করলাম, তাহলে এখানে আমার ধরো এফটা কনস্ট্যান্ট, প্রথম ক্ষেত্রে আমাদের এফ কনস্ট্যান্ট। তাহলে বলো এফ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা কি জানি, এফ এস কস থিটা, ঠিক আছে? এফ এস কস থিটা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে আমাদের এসটা তো কনস্ট্যান্ট, এসটা তো আমাদের এখানে থেকে এভাবে ঘুরে এসে এখানে আসলাম, আবার ডিরেক্ট এখানে আসলাম, সব ক্ষেত্রে তো এস তো সেমই। তাহলে কস থিটা আমার ধরো একটা কিছু একটা হইলো আর কি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তো প্রতিটা ক্ষেত্রে কৃতকাজ সমান। এই যে এখান থেকে আনি, এভাবে আনি, এখানে আনি, এখানে আনি, যা করি না কেন কৃতকাজ কিন্তু সমান। বাট যদি আমি ফোর্সের মান চেঞ্জ করে দিই, তাহলে তখন আমাদের হবে কি, আমাদের যে কোনো একটা ফোর্স নিতে হবে, ক্ষুদ্র একটা দূরত্ব নিতে হবে, তারপর আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তখন সমান হয় না, তখন কি হয় না, সমান হয় না। সো এই কেসটা আমরা এখানে দেখার চেষ্টা করব। দেখো চলো আমরা দেখি। সো এগুলো আমরা একটু মুছে ফেলি, এগুলো আমরা কি করি, মুছে ফেলি। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, ফোর্স যদি ডিফারেন্ট হয় তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাব্লিউ যেটা আছে সেটা কিন্তু আসলে আমাদের পথের উপর ডিপেন্ড করে, পথের উপর কি ডিপেন্ড করে। আচ্ছা, তো যাই হোক আমরা এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, সো প্রথম ক্ষেত্রে যদি আমি বের করতে যাই, প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, সলিউশনের 1 নাম্বার সলিউশন হচ্ছে আমরা কি বের করতে হবে, আমাদেরকে বলতেছে যে
এফ মানে বল প্রয়োগ করে কি করছি আমাদের এই বরাবর নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি নিয়ে আসি তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের রেডিয়াস, এইটা হচ্ছে আমাদের রেডিয়াস, তাহলে পথটা কত, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা যদি কৃত কাজ বের করতে যাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো যে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, তাই না, এফ এস কস থিটা। তাহলে দেখো আমাদের ফোর্সটা কি বলো তো, ফোর্সটা তো আমাদেরকে বলে দিছে এফ মানের বল, তাহলে এফ নিলাম, স্মরণ কত বলো, স্মরণ কত, আলটিমেটলি আমরা এ থেকে বিতে আসছি, এ থেকে বিতে আসছি ডিরেক্ট, তাহলে আমাদের স্মরণ কতটুকু হয়েছে, স্মরণ দেখতে পাচ্ছি আমাদের আর 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 টোয়াইস আর, তাহলে আর আর কত টোয়াইস আর ইন্টু কস থিটা। এবার বলো স্মরণ যেদিকে আমাদের ফোর্স তো সেদিকেই দিছি, স্মরণ যেদিকে ফোর্স তো সেদিকে দিছি না, তাহলে কস থিটার মান কত, জিরো, সরি কস থিটার না থিটার মান কত, জিরো, তাহলে কস থিটার মান হবে কত, 1। তাহলে এখানে কত দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 ইন্টু এফ ইন্টু আর, ঠিক আছে, W1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। W1 ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু এফ ইন্টু আর, এই যে আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেছি। ওকে ডান। আচ্ছা এখন দেখো ব্যাপারটা হচ্ছে এইটা যে নর্মালি আমরা যদি ছোটোবেলার কথা চিন্তা করতাম যে আমাদের ব্রেন আসলে আমাদের কাজ করতেছে না, তাহলে আমাদের কী মনে হইতো যে আমি তো এখানে আমাদেরকে যেটা বলছে যে আবার পরবর্তীতে আমি অর্ধবৃত্তাকার পথে, যে অর্ধবৃত্তাকার পথে আমি একই বল প্রয়োগ করছি, তাহলে এফ মানে বলই তো প্রয়োগ করছি, তাই না, এফ মানে বল প্রয়োগ করতেছি। তারপর স্মরণের কথা যদি চিন্তা করি, সে অর্ধবৃত্তাকার পথে আবার এইখানে আসে, তাহলে স্মরণটা কতটুকু, সেম এতটুকুই এবি, তাহলে আমাদের কাজ তো সেম আসার কথা, পথের উপর কি ডিপেন্ড করার কথা, কথা না তো, একই আসার কথা। বাট প্রবলেমটা যেটা বললাম যে আসলে আমাদের এই বল যেটা আছে ওই বলটা কিন্তু আসলে আমাদের একই না, মানে মানটা সেম হইলেও দিকটা কিন্তু একই না, প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট, ঠিক না, মানে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই তো তাহলে এবার দেখো আলটিমেটলি আমাদের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের কি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না তো, তাহলে আলটিমেটলি আমাদের এইটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের W2, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন নিতে হবে, তারপর আমরা নিতে হবে আমাদের ফোর্সটা নিতে হবে, ডিএক্স করতে হবে, তারপর হচ্ছে কি মানে ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল মানে কি, আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টটা না, এটা ধরো এমনি রাখি, ধরো আমরা আপার লিমিট লোয়ার লিমিট দিয়েও চিন্তা করতে পারি বা ছাড়াও চিন্তা করতে পারি, যাই হোক। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখতেছি। দেখো এখান থেকে আমরা যে চিন্তা করতে পারি যে আমাদের এফটা কত, এফটা তো আমাদেরকে বলে দিছে, এফের মান এফ, ওকে। তারপর ডিএক্স এর মান কত, আচ্ছা রাখলাম ডিএক্স, আমি জানি না, ইন্টু কস থিটা। এবার বলো আমি কি করতেছি, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছি। ধরো সাপোজ এই পয়েন্টের কথা চিন্তা করি, স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছি, এই স্পর্শক বরাবর কি বল প্রয়োগ করতেছে, তাহলে এই স্পর্শক বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে আমাদের ওই বরাবরই কিছু স্মরণ হওয়ার কথা না, তাহলে ওই বরাবরই কিছু স্মরণ হবে, তারপর আমি আবার ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, আবার ডিরেকশন চেঞ্জ করলে আবার এই বরাবর কিছু পরিমাণ স্মরণ ঘটবে, তাহলে এই কিছু পরিমাণ স্মরণ ঘুরতে আসলে আলটিমেটলি বৃত্তাকার পথে ঘুরবে। তোমার মনে হইতে পারে যে ভাই তাহলে কিছু পরিমাণ যদি বল প্রয়োগ করি তাহলে ওই বরাবর যদি কিছু স্মরণ ঘটে তাহলে আলটিমেটলি আমাদের এই জায়গাটাতে তো আসলে একদম কী হওয়ার কথা, মানে সরলরেখায় হওয়ার কথা। তুমি একটু খেয়াল করে একটু জুম করে দেখো, কিংবা স্পর্শক আঁকলেই তো দেখা যায়। দেখো এই বরাবর দেখলে এই অল্প কিছু একটা জায়গায় ক্ষুদ্র একটা দূরত্বের জন্য কিন্তু ফোর্সটা যেদিকে, স্মরণটা কিন্তু একদম সরলরেখার মোটামুটি হয়, ঠিক না। সো এটা হচ্ছে চিন্তার কথা আর কি। তো যাই হোক আলটিমেটলি আমরা দেখতে পাবো এখানে থিটার মান কত, জিরো, তাহলে থিটার মান যদি জিরো হয় তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে আমাদের এই পার্টটুকু বসাই দিলাম আমরা 1, তাহলে আমরা দেখতে পাবো যে f dx ইন্টু cos 1, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আলটিমেটলি আমাদের যেটা বলছে আমরা আসলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের f dx cos 1, মানে cos থিটার মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে দেখো আমাদের f dx আমাদেরকে যেটা বলছে, এখন আমরা জাস্ট এফটা কি, ফোর্সের মানটা। সো আমরা যেহেতু বলছি যে একই বল প্রয়োগ করতেছি তাহলে আমাদের ফোর্সটা কনস্ট্যান্ট, ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, আমাদেরকে এফটাকে বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনে, তারপর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের dx, এটা হচ্ছে কি শুধু থাকবে dx। আচ্ছা এখন আমাদের জাস্ট এই ডিএক্সটাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন ডিএক্সটা কোনটা বলো তো, ডিএক্সটা হচ্ছে আমাদের জাস্ট এই পুরো পথটা, মানে ক্ষুদ্র দূরত্বটাকে যোগ করলে যেটা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের দেখো আলটিমেটলি আমরা কী করতেছি, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ফোর্স প্রয়োগ করে ক্ষুদ্র একটা দূরত্ব নিচ্ছি, এরপরে আবার আমি ফোর্সটাকে চেঞ্জ করতেছি, মানে ডিরেকশনটাকে চেঞ্জ করতেছি, চেঞ্জটা করে আরেকটু কি নিচ্ছি, ডিস্টেন্স নিচ্ছি, এরকম ডিস্টেন্স নিতে আলটিমেটলি আমি কোন ডিস্টেন্সটা নেবো বলো তো, আমি এই যে এখান থেকে আসলে এই পুরো ডিস্টেন্সটা নেব, বুঝছো ব্যাপারটা। এই পুরাটা জায়গায় প্রত্যেকটা স্পর্শক বরাবর আলটিমেটলি আমি একটা ফোর্স দিচ্ছি, ক্ষুদ্র একটা দূরত্ব পাচ্ছি, ক্ষুদ্র একটা দূরত্ব কোনটা, সেটা হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেশন মানে কি, ক্ষুদ্র দূরত্বটাকে পুরাটাকে যোগ করা। তাহলে ক্ষুদ্র দূরত্ব কোনগুলা, সবগুলা এই যে এইটা হচ্ছে আসলে আমাদের ক্ষুদ্র দূরত্ব, ঠিক আছে। ওকে তাহলে এই ব্যাপারটাকে আলটিমেটলি আমরা বের করতে পারবো, এই দূরত্বটা কত, এই দূরত্বটাকে আলটিমেটলি আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের, এটা যদি একটা পুরাটা একটা যদি বৃত্ত হইতো তাহলে এটা যে পরিধিটা হইতো, পরিধি কত হইতো, পরিধি হইতো আমাদের টুয়াইস পাই আর, ঠিক আছে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হলে কি হতো, পরিধি হবে অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তাহলে আমাদের এটা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাই আর। দেখছো, তাহলে আলটিমেটলি আমাদের পুরো ডিএক্স এর ইন্টিগ্রেশন কিন্তু পেয়ে গেছি পাই আর। তাহলে আলটিমেটলি আমাদের এফ আছে, পাই আর গুণ করে দিই, শেষ। তাহলে এই পার্টটুকু কত হয়ে গেল, এই পার্টটুকু হয়ে গেলে আমাদের কত হবে, পাই আর। তুমি যদি ভাই বলো যে ভাই আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে করান, একই কথা। আপার লিমিট বসাও, আপার লিমিট হবে কত, আমি শুরু করছি 0 থেকে, লোয়ার লিমিট সরি লোয়ার লিমিট কত হবে, 0 থেকে শুরু করছি, আপার লিমিট কোনটা, এ পুরো ডিস্টেন্সটা কত, সেই পাই আর। ওইটা করলেও তুমি আনসারটা সেম আসবে, চাইলে করতে পারো। তাহলে আলটিমেটলি আমাদের বলো W2 কত পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা W2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে F ইন্টু পাই আর, F ইন্টু পাই আর। তাহলে ওইটার মতো করে যদি লিখি তাহলে পাই ইন্টু এফ আর, পাই ইন্টু কত, পাই ইন্টু এফ ইন্টু আর। এই যে দেখো, তাহলে ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ, কি বলো তো, ডিফারেন্সটা কি দেখতে পাইছো, W1 আর W2 কি ডিফারেন্ট না, এই হচ্ছে কথা। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা একটা জিনিস বলি যে মানুষ যে বলে যে না বৃত্তাকার পথে যদি আমি বৃত্তাকার পথে যদি ঘুরাই তাহলে আমাদের কৃতকাজ কিন্তু 0 না, বৃত্তাকার পথে ঘুরাইলে কি কৃতকাজ কিন্তু 0 না, এটা মাথায় রাখবা। সো এখান থেকে আলটিমেটলি আমরা তোমাকে আরও কিছু জিনিস দেখাই, আমি একটা জিনিস তোমাকে ভালো করে একটু দেখাবো, চলো দেখি আমরা। চলো। সো যেটা হচ্ছে এবার আমরা একটু এই জিনিসটাকে আবার আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এটা তো আসলে আমাদের আর ডিসক্রাইব করার দরকার আছে কি, দরকার নাই তো, বুঝতে পারছো না। একটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করলাম, আরটা হচ্ছে যেটা পরিবর্তন করতেছে না, ফোর্সটা চেঞ্জ হচ্ছে না, ওইটা দ্বারা নর্মালি বের করে ফেললাম, ঠিক না। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো যে কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, যদি একটা কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, সাপোজ আমি এই হচ্ছে আমাদের সেই বৃত্তাকার পথটা, সো বৃত্তাকার পথের হচ্ছে এই হচ্ছে একটা বিন্দু। সো আমি কি করছি, একটা বস্তুকে এভাবে ঘুরাচ্ছি, সাপোজ বস্তুটা হচ্ছে আমাদের এইটা, বস্তুটা কীভাবে ঘুরাচ্ছি জানো, এভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি, হ্যাঁ না উল্টাভাবে ঘুরাই। ধরো বস্তুটা হচ্ছে একদম উপর বরাবর, একদম এই বরাবর আছে, তারপর বস্তুটা এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে, ওকে, বস্তুটাকে এইভাবে ঘুরাচ্ছি, বুঝছো তো নাকি। আচ্ছা, এখন নর্মালি যদি আমি চিন্তা করি যে বস্তুটাকে আসলে যে কোনো একদিকে ভেলোসিটি আছে, তাহলে যে কোনো একদিকে ভেলোসিটি যদি থাকে তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে তার স্পর্শক বরাবরটা কি আছে, ভেলোসিটি আছে। তার স্পর্শক বরাবর যদি তার ভেলোসিটি নর্মালি থাকে, তাকে বৃত্তাকার পথে ঘুরাইতে হলে কী করতে হবে বলে মনে আছে, সে কিন্তু এভাবে যাইতে চাচ্ছে, তাকে একটা ধাক্কা দিয়ে কী করতে হবে, মাঝখানের দিকে টানতে হবে। তাহলে এই যে একটা ধাক্কা দিয়ে মাঝখানের দিকে টানা, এটাকে আমরা কি বলতেছিলাম মনে আছে, কেন্দ্রমুখী বল। এটাকে আমরা কি বলতেছিলাম, কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ করতে হবে, মনে আছে, সরণ হচ্ছে এই বরাবর, কেন্দ্রমুখী বল হচ্ছে এই বরাবর, মধ্যবর্তী হচ্ছে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান 0, তাহলে আমাদের বলতে পারি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, কেন্দ্রমুখী বল ধারা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। এটা তো আর দেখানো লাগতেছে না, এটা অনেকবার দেখাইছি, ঠিক আছে। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, এই ব্যাপারটা তোমরা একদম মাথায়, মানে এটা এতবার আসে কিংবা এতবার এটা যে একটা শুনছো, পরীক্ষা যদি কোনো এমন আসে যে ভাই কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাইতে হয় তাহলে আমাদের কৃত কাজ কত, তোমরা 0 বসায় দাও, ঠিক আছে। বাট এটা আমরা দেখি যে আসলে কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাইতে আদৌ কি কৃত কাজ 0 কিনা। সো ব্যাপারটা হচ্ছে এটা যে এইখানে একটা বস্তু আছে, সাপোজ এই জিনিসটা আসলে অনেক বড়, আমি যদি একদম ভিতরে জুম করতে দেখতে পাই তাহলে হয়তো বা এইখানে একটা জীবপ্রাণ ভাই দাঁড়ায় আছে, এই একটা বক্স, ধরো গোলাকার একটা বক্স, বা গোলাকার বক্স তো হয় না, গোলাকার একটা ধরো কিছু একটা গোলক, বড় একটা গোলক, এখানে জীবপ্রাণ ভাই দাঁড়ায় আছে, কে করতেছে, জীবপ্রাণ ভাই, এই যে জীবপ্রাণ ভাই দাঁড়ায় আছে, এটাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বৃত্তাকার পথে এরকমভাবে ঘুরাচ্ছে, বৃত্তাকার পথে কী করতেছে, এরকমভাবে ঘুরাচ্ছে, কী করতেছে, বৃত্তাকার পথে এরকমভাবে ঘুরাচ্ছে। তো বৃত্তাকার পথে যখন এরকমভাবে ঘুরাচ্ছে তাহলে আলটিমেটলি আসলে আমরা কী করতেছি বলো তো, আমি কি কোনো কেন্দ্রমুখী বল দিচ্ছি না তো ভাই, আমি কি করতেছি, জাস্ট ফোর্সটাকে চেঞ্জ করতেছি, ফোর্সের ডিরেকশনটাকে চেঞ্জ করতেছি। তাহলে ফোর্সের ডিরেকশনটাকে চেঞ্জ করা মানে কি, আমি এই পয়েন্টে এসে ফোর্স দিচ্ছি এই বরাবর, তারপর হয়তো বা এই যে এই স্পর্শকে আসে ধরো ফোর্সটা দিচ্ছে হচ্ছে এই স্পর্শক বরাবর, ফোর্স দিচ্ছি ধরো এই স্পর্শক বরাবর, মান হয়তো বা সমান কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, ডিরেকশন কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই তো। ডিরেকশন যদি চেঞ্জ হয়, মান সেম আছে, তাহলে আলটিমেটলি আমরা বলা যায় যে এই ক্ষুদ্র একটা দূরত্বের জন্য আলটিমেটলি আগে যেটা বললাম যে ক্ষুদ্র একটা ফোর্সের জন্য ক্ষুদ্র একটা দূরত্ব অতিক্রম করবে, এই যে দূরত্ব অতিক্রম করতে করতে দেখা গেছে ধরো কোনো একটা জিনিস ডিস্টেন্স অতিক্রম করছে, ঠিক আছে, এই তো। তাহলে আলটিমেটলি আমরা প্রথমে যে ম্যাথটা দেখছিলাম, প্রথমে ধরো এটার ধরো রেডিয়াস, এখানে আর আমি কেন্দ্রমুখী বলের কথা চিন্তা করলাম না, তাহলে কেন্দ্রমুখী বলের কথা যদি চিন্তা না করি তাহলে এটাকে ধরে নিই আমরা, এটা রেডিয়াস, এটা হচ্ছে আমাদের কি বলতো রেডিয়াস হচ্ছে আমাদের আর। তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাইছিলাম যে আমি কোনো একটা বস্তুকে এভাবে ঘুরাই এনে আবার যদি ঠিক তার কি বরাবর, একদম ঠিক
অর্ধবৃত্ত তৈরি করে যেখানে, ওইখানে যদি নিয়ে আনি তাহলে আমাদের কৃতকাজ কত পাইছিলাম? কৃতকাজ আমরা দেখছিলাম যে আমাদের যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করছি, তাহলে আলটিমেটলি আমাদের কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের এফ পাই ইন্টু এফ আর। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে তোমার ভাই দেখো আমার লাগবে হচ্ছে আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এরপর বি পয়েন্টে আসছি, সেটা তো আমি কৃতকাজ পেয়ে গেছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার এ পয়েন্ট থেকে যাত্রা করে বি পয়েন্টে গেছি, বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে আসছি, তাহলে কৃতকাজ কত? মানে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এ টু এ ডাব্লিউ কত? ডাব্লিউ ওয়াট। এ টু এ ডাব্লিউ কত? মানে এ থেকে আমি আবার এতে আসছি, তাহলে আমার কৃতকাজটা কত? বলো কৃতকাজ কত? দেখো তোমাকে আমি দেখাই যে কৃতকাজ কত হয়। খুবই সিম্পল কথা, যারা আসলে আমাদের খুব ব্রিলিয়ান্ট তারা আসলে খুব ইজিলি আনসার দেওয়ার কথা। নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এফ এস কস থিটা বা জিরো একটা কিছু একটা। ঠিক আছে? আচ্ছা, তুমি বলো ফোর্সের মান ধরো আমি এফ। এবার বলো আমি এ পয়েন্ট থেকে যাত্রা করছি, এ পয়েন্ট থেকে যাত্রা করে 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 বি পয়েন্টে আসছি, এরপর আবার বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে আসছি, তাহলে তার স্মরণ কতটুকু? সে যে জায়গা থেকে শুরু করছিল ঠিক সে জায়গায় চলে আসছে না, তাহলে তার স্মরণ কত? জিরো। তাহলে স্মরণ যদি হয় জিরো, তাহলে আলটিমেটলি আমাদের কস থিটার মান কত হচ্ছে? যাই হোক আলটিমেটলি আমাদের কৃতকাজ হবে কত? জিরো। ঠিক না? কৃতকাজ হবে কত? জিরো। এটা না, কৃতকাজ হবে কত? জিরো। এটার আনসার এটা, ঠিক তাই তো? এবার একটু চিন্তা করো যে আসলে আমি ঠিক লিখছি কিনা। সো এটা যারা যারা লিখছো তারা হচ্ছে জিরো পাবা। এই যে এখানে একটা জিরো আছে না, তারা এখানে একটা জিরো পাবা। এটা আমাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে চিন্তা করো। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারতাম? যখন আমরা কি করতে পারতাম? এই সূত্রটা ডিরেক্ট কখন অ্যাপ্লাই করতে পারতাম? যখন আলটিমেটলি আমাদের ফোর্সটা ধ্রুব থাকতো। এতক্ষণ ধরে এটাই বুঝাচ্ছি। তাহলে এখন যেহেতু ফোর্সটা ধ্রুব নাই, ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। কি করতে পারবো না? এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই সূত্র যদি আলটিমেটলি আমি অ্যাপ্লাই না করতে পারি, তাহলে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো? মনে আছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, এটা অ্যাপ্লাই করবো ভাই। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা আগে করছিলাম এফ ডিএক্স কস থিটার মান কত হবে? কস থিটার মান হবে 1, কারণ এফ যেদিকে ক্ষুদ্রতর দূরত্ব অতিক্রম করতেছে সেদিকে। ঠিক আছে? এই তো, তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ বের হয়ে গেল, তাহলে আমাদের কি করতে হবে? ডিএক্সটাকে বা আমাদের যে পথ যেটা আছে পথটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই যে ক্ষুদ্রতর পথ অতিক্রম করতে 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 এই পথটা আসলে আলটিমেটলি আমাদের স্মরণটা বা এটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান কত বলো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান হচ্ছে আমাদের টোয়াইস পাই আর, পুরাটা পরিসীমা। এই যে পুরা পরিসীমাটা কত? টোয়াইস পাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসার কত পাচ্ছি? আমাদের আনসার পাচ্ছি ডাব্লিউ, আলটিমেটলি আমরা সুন্দর করে লিখে ফেলি যে ভাই দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি টোয়াইস পাই আর ইন্টু আমাদের হবে এফ। টোয়াইস পাই আর ইন্টু আমাদের হবে কত? এফ। তাহলে এই ব্যাপারটা কিন্তু একদম ভুল করা যাবে না। দেখছো ব্যাপারটা? এই ব্যাপারগুলো কিন্তু একদম ভুল করা যাবে না। ডাব্লিউ ইকুয়াল টু কি পাচ্ছি? টোয়াইস পাই আর পুরা পথটা ইন্টু আমাদের এফ এর মান। বুঝছো? তাহলে যখনই আমাদেরকে বলবে যে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে হবে, চোখ বন্ধ করে জিরো বসায় দিবা না। বুঝা গেছে? আচ্ছা, এই তো। চলো এবার আমরা একটু আগাই। দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের গতিশক্তি, কাজ শক্তি, ক্ষমতা, উপপাদ্য। গতিশক্তি আমরা মোটামুটি জানি। গতিশক্তি আসলে আমাদের দেখার কিছু নাই, যে কোনো একটা বস্তুকে আলটিমেটলি আমরা একটা শক্তি আমাদের খুবই কমন, সেটা হচ্ছে একটা হচ্ছে যান্ত্রিক, সেই শক্তিটাকে বলে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়। যান্ত্রিক শক্তির মধ্যে কি দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে আমাদের বিভব শক্তি। সো গতিশক্তি বিভব শক্তি আমরা পরে দেখবো। সবার আগে যদি আমরা গতিশক্তির কথা বলি, বস্তু তার গতির জন্য বা ভেলোসিটির জন্য, গতি বলতে আসলে ভেলোসিটি বোঝায় না, তাও জাস্ট আমি বলতেছি যে কোনো একটা বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা বলি কি? সেই শক্তি লাভ করে বলতে কাজ করার ক্ষমতা অর্জন করে, তাকে আমরা বলতেছি গতিশক্তি। তাহলে সেটা কত ছিল? এইটা যদি তুমি না পারো তাহলে বলা যায় যে ভাই তুমি অনেক ফাঁকিবাজ ছিলা। কি বলা যায়? অনেক ফাঁকিবাজ ছিলা। সেটা হচ্ছে আমরা গতিশক্তি যেগুলো জানতাম হাফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু একদম নামের মতো মুখস্থ হয়ে যাওয়ার কথা। নাম যেমন আমরা ভুলি না, হাফ এম ভি স্কোয়ারটা এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা। হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের ইকে মানে কি? কাইনেটিক এনার্জি যেগুলো কি? হাফ এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা, এইটা আমরা আগে উপপাদ্যটাকে দেখি আমাদেরকে কি বলে দিছে। দেখি উপপাদ্যটা আমাদেরকে কি বলে দিচ্ছে। দেখো উপপাদ্য আমাদেরকে যেটা বলছে, প্রথমে গতিশক্তির ইয়াটা দেখি। সেটা বলছে কোনো বস্তু গতিশীল থাকার কারণে যে শক্তি লাভ করে তাকে, বা গতিশীল বস্তু গতির বিনিময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। সো যেমন আমরা কি জানি, ইকে ইজ ইকুয়াল টু কি বলতো? ইকে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এমটা কি? বস্তুটার ভর। আর হচ্ছে আমাদের কি ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের বস্তুটার কি? ভেলোসিটি। এটুকু আমরা তো সবাই জানি, একটু সবাই জানি না? আচ্ছা, এইবার
ধরো আলটিমেটলি আমাদের কাজ করে কীভাবে আমরা যদি রিয়েল লাইফে দেখি, যে সাপোজ আমরা যদি বুলেটের কথা চিন্তা করি, সো কোনো একটা বস্তুকে, না এটা আসলে বেশি খারাপ হয়ে যাবে, যাই হোক, সো আমরা ধরো একটা কাচের একটা কী আছে, কাচের একটা ধরো বিল্ডিং আছে বা একটা কাচ আছে ধরো এই জায়গায়, ঠিক আছে, আমি একটা ক্রিকেট বল না, ক্রিকেট বল তো বোঝো আমরা যেটা দিয়ে খেলি নর্মালি, আমরা যেটা দিয়ে খেলি এটা তো টেনিস বল, ক্রিকেট বল বলতে চলে কাঠের বল আর কি, ঠিক আছে, সো কাঠের বল দিয়ে আমি কী করছি, এটা মারছি, সো মারার কারণে আলটিমেটলি আমরা কী করছি বলো তো, আমি যে ফোর্সটা দিচ্ছি, ফোর্সের কারণে কিছু পরিমাণ কাজ করতেছি, এই যে কাজটা করতেছি ওই কাজটা আবার বস্তুটার মধ্যে একটা গতি দিবে, কি একটা তার ভেলোসিটি দিবে, ওইটা তার মানে আমি যে কাজটা করতেছি ওই বস্তুটাকে সেটাতে গতিশক্তি লাভ করতেছে, ওই গতিশক্তিটাই আসলে দেখা যাবে যে ওই ইয়াটাকে ভেঙে ফেলতেছে বা ওই কাজটাকে ভেঙে ফেলতেছে। তাহলে এই যে একটা কাজের একটা পরিবর্তন হচ্ছে, যে আমার যে গতিশক্তি যেটা আছে সেটাই কিন্তু কিছু পরিমাণ কাজ করতে পারতেছে, তাহলে এটাকে আলটিমেটলি আমরা বলতেছি গতিশক্তি, ঠিক আছে। এই তো এখন দেখো আমাদেরকে যেটা বলছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হাফ এম বি স্কোয়ার আমরা মোটামুটি সবাই জানি, যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। কি বের করতে বলছে? কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে। কাজ শক্তি উপপাদ্য বলতে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কাজ আর শক্তির মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। শক্তি বলতে এখানে আমাদের মেইনলি গতি শক্তির মধ্যে সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে। সো দেখি আমাদের বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল দ্বারা আমাদের ধরো অনেকগুলো ভেলোসিটি, অনেকগুলো ফোর্স আছে, সবগুলোর মধ্যে একটা ফোর্সই নিয়ে কাজ করবো, মানে সবগুলো লব্ধিটা নিয়ে কাজ করবো। সো লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান। তাহলে আলটিমেটলি আমাদের কী বলছে বলো তো, আমি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, সেটা সাপোজ একটা বল প্রয়োগ করলাম, ধরো সাপোজ এফ বা সামেশন অফ এফ একটা, ওইটা দ্বারা কৃত কাজ সাপোজ এস পরিমাণ সরণ ঘটাইছে, তাহলে এফ এস ইজগুলটা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ধরো কৃত কাজটা আর কি। তো ওই কৃত কাজটা আমাদেরকে যেটা বলছে বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তি পরিবর্তন বলতে যে প্রথমে সাপোজ ছিল আমাদের ইকে ওয়ান, প্রথমে ছিল ইকে ওয়ান, তাহলে আমরা যেটা করবো সেটা আমাদের ইকে টু থেকে ইকে ওয়ান বাদ দিয়ে দিব। বুঝছো ব্যাপারটা? আমাদের যে কাইনেটিক এনার্জি আছে বা গতিশক্তি আছে ওটা ডিফারেন্সটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কীভাবে? এটাকে আমরা লিখতে পারি ডেল ইকে, ডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি কি ডেল ইকে। বুঝছো তো ব্যাপারটা? আমি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করে কোনো কিছু পরিমাণ কাজ করি, তাহলে ওই কাজটা হবে আমাদের তার বস্তুটার গতিশক্তি পরিবর্তনের সমান, মানে শেষ গতিশক্তি মানে প্রথম গতিশক্তি। বুঝা গেছে? আচ্ছা, তো নর্মালি আমরা যেটা জানি আমাদের ভেলোসিটিকে আমরা দুইভাবে লিখতে পারি। একভাবে লিখে হচ্ছে শেষ ভেলোসিটি, সেটাকে ভি দ্বারা প্রকাশ করি, আদি ভেলোসিটিকে ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ওইখানেও আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো চলো আমরা দেখি যে আমাদের ডাব্লিউকে আমরা কীভাবে লিখতে পারি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জিনিসপাতি, এইটা আমাদেরকে বলে দিছে কাজ শক্তি উপপাদ্য, মেনলি আসলে কাজ গতি শক্তি উপপাদ্য আর কি, ঠিক আছে। সো চলো এটা আমরা একটু প্রুফ করি। কি করব? এটা আমরা একটু প্রুফ করি। সো প্রুফের জন্য আমাদের কি লাগবে? সিম্পল একটা এরকম একটা বস্তু লাগবে, যেটার যার ভেলোসিটিটা সাপোজ আমরা এটাকে বললাম ইউ, এটার ভেলোসিটিটাকে বললাম আমরা ইউ, আর শেষ ভেলোসিটিটাকে বললাম আমরা ভি। তাহলে বস্তু একটা ছিল এরকম, তার একটা ভেলোসিটি ছিল, সার্টেন ভেলোসিটি ছিল ইউ, ওটার উপর আমি একটা কী করছি, একটা ফোর্স দিলাম, এই যে এফ মানের একটা ফোর্স দিলাম। সো এফ মানের ফোর্স দেওয়াতে বস্তুটা আসলে আমাদের এইখান থেকে ধরো এখানে চলে গেছে, তাহলে এস পরিমাণ কী হয়েছে, তার স্মরণ ঘটছে। তাহলে এস পরিমাণ স্মরণ ঘটা মানে কি? তাহলে বস্তুটার উপর আমি একটা কাজ করছি, কোন বল ধারা? এফ মানের বল ধারা একটা পরিমাণ কাজ করছি, ঠিক আছে। সো কাজ করার ফলে কাজটা কত হয়েছে? এফ ইন্টু এস, তাই তো। তাহলে এফ যেদিকে এসও সেদিকে, তাহলে এফ ইন্টু এস করলাম। তারপরে আমাদেরকে যেটা বলছে ওইটা আমাদের কি হচ্ছে, ভেলোসিটিটা চেঞ্জ করে ফেলছে। সেটা হচ্ছে আমাদের কী হচ্ছে, বস্তুটা ভরটা সাপোজ এটা বড় হাতের এম না দিয়ে ছোট হাতের এম দিলাম, ছোট হাতের এম, তাহলে বস্তুটা আসলে আমাদের কি জানি ভেলোসিটি হয়ে গেছে ভি। এটা বেশি হইতে পারে, কম হইতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে। নর্মালি দেখে বোঝা যাচ্ছে যে বেশি হওয়ার কথা, ঠিক আছে। আমি যেদিকে ফোর্স দিচ্ছি ওই দিকে তো আমাদের ত্বরণ ঘটবে না। আচ্ছা, এই হচ্ছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে বস্তুটার আসলে আমি যে এফ মানের একটা বল প্রয়োগ করলাম ওইটার কারণে তার অ্যাক্সিলারেশনটা কত, সো এই অ্যাক্সিলারেশন বের করার জন্য আলটিমেটলি আমাদের কী করতে হবে? আলটিমেটলি আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এফ ইন্টু এস বের করব। কী বের করব? এফ ইন্টু এস বা কৃতকাজ যেটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো সেইটা দেখার আগে আলটিমেটলি আমরা জানি যে আমাদের কৃতকাজ কত। আমরা এফ মানে বল প্রয়োগ করে কৃতকাজ কত পাইছি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা পাইছি এফ ইন্টু এস। এটুকু তো সবাই আমরা জানি, এটুকু আমরা সবাই জানি না। এফ ইন্টু এসকে আমরা কি লিখতে পারি? এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ ইন্টু এস লিখতে পারি। এটুকু শেষ। আচ্ছা, এইবার আমরা জাস্ট একটু ডাইনামিক্সে চলে যাই। ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স মানে হচ্ছে আমাদের গতিবিদ্যাতে চলে যায়। গতিবিদ্যাতে আমরা যে একটা জিনিস দেখছিলাম যে ভাই এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার হবে, এটা হবে আমাদের ইউ স্কোয়ার হবে প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের হবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটুকু তো মানো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এই সূত্র তো মানো।
এই সূত্র যদি মানো তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এএস আছে, এখানে খুব সুন্দর এএস আছে, তাহলে এএসটা এখান থেকে রিপ্লেস করার চেষ্টা করি আমরা। চলো ঠিক আছে, তাহলে চেষ্টা করার একটা বড় রিজন যে দেখো ডিমান্ডটি এখানে আমাদের হচ্ছে কাজ পাচ্ছিলাম, আর এখানে আমি সব গতিবিদ্যা জিনিসপাতি পাইছি, ভিইউ এগুলো পাইছি, তো ওইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, বুঝছো? তাহলে দেখো আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আমাদের টোয়াইস এএস ইকুয়াল টু হবে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সুন্দর করে আমরা লিখতে পারি যে এএস ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি করে দিই, আলাদা করে দেখিয়ে দিই। ঠিক আছে, আলাদা করে রেখে দিই। এই এসটাকেই আলটিমেটলি আমরা কোথায় বসাবো জানো, এই এসটাকে আলটিমেটলি আমরা এই যে এখানে বসাই দেবো। তাহলে এখানে যদি বসাই দিই তাহলে আমরা দেখতে পাবো যে এম ইন্টু এসটাকে লিখতে পারি কত, হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমি জাস্ট একটু বন্টন করে দিই, তাই তো? বন্টন করলে দেখতে পাবো কি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আজকে লিখবেন আমাদের ডাব্লিউ। দেখছো, তাহলে এটাকে আমি সুন্দর করে এভাবে লিখতে পারি চাইলে। ঠিক আছে, সো যদি মনে হয় যে না ভাই আরেকটু সুন্দর করে লিখেন, তাহলে আমরা যেটা লিখতে পারি যে ভাই আমাদের যে কৃতকাজ যেটা আছে, ওই কৃতকাজটা হচ্ছে আমাদের শেষ ভেলোসিটি, শেষ এটাকে কি বলে, কাইনেটিক এনার্জি, মানে শেষ যে গতিশক্তি আছে মাইনাস আদি গতিশক্তি, মানে আলটিমেটলি আমরা দেখতে পারি কি, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির কি পরিবর্তনের সমান, কোনটা কৃতকাজটা। এবার আমরা একটু ফিল করার চেষ্টা করি যে আমরা তো প্রমাণ করে ফেলছি না, হ্যাঁ প্রমাণ তো করে ফেলছি, তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। বাট এটাকে আমরা একটু সূত্রের মতো চিন্তা করবো না, এটাকে আমরা জাস্ট নর্মালি চিন্তা করবো যে আলটিমেটলি আমরা যেটা জানি যে মানে শক্তির তো আসলে ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, ঠিক না? আর কাজই তো শক্তি। তাইলে দেখো আলটিমেটলি আমি এইটা বস্তুটার উপরে কিছু পরিমাণ কাজ করছি, কাজ করা মানে কি, বস্তুটাকে কিছু পরিমাণ শক্তি দিছি, হয়তোবা নিছি, কিছু হয়তোবা শক্তি দিছি, না হয় নিছি। তাহলে আলটিমেটলি আমাদের বস্তুটা আসলে শক্তি পাইছে, হয়তোবা হারাই ফেলছে, শক্তি দিছে মানে পাইছে বা হারাই ফেলছে, তাই তো? তাহলে আমি যে পরিমাণ শক্তি দিছি, সাপোজ আমি দেওয়ার কথা বলতে দিই, আমি যে পরিমাণ শক্তি দিছি সেটা হচ্ছে আমি যে পরিমাণ কাজ করছি ওইটাই আমি শক্তিটা দিয়ে দিছি, ডাব্লিউ পরিমাণ। ওই শক্তিটাই কি সে পাবে না? তাহলে প্রথমে তার একটা শক্তি ছিল, ধরো গতিশক্তি ছিল, পরে আরেকটা গতিশক্তি ছিল, এটার মধ্যে যে ডিস্টেন্সটা মানে ওটার মধ্যে ডিফারেন্সটা, ওই শক্তিটাই তো বাড়তি কে দিছে, আমি দিছি, বুঝছো ব্যাপারটা? তার প্রথমে কিছু পরিমাণ শক্তি ছিল, সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি 1, কিছু পরিমাণ শক্তি পরে হয়েছে, সেটা হচ্ছে কাইনেমেটিক এনার্জি 2 বা গতিশক্তি 2। তাহলে এটার মধ্যে যে মানে ডিফারেন্সটা, সেটাই তো কেউ না কেউ দিছে, সেটা কে দিছে, আমি দিছি, বুঝছো? এখন যদি এমন হয় যে এইটা হয় অল্প, এটা হয় বেশি, তাহলে আমাদের কি হচ্ছে, শক্তিটা হারাইছে, হারাইলে কে নিছে, আমি নিছি, তাহলে আমি কি করছি, আমি তা থেকে নিয়ে নিছি, বুঝছো ব্যাপারটা? তাহলে আমি যে কাজ করতেছি সেটা হচ্ছে তার গতিশক্তি পরিবর্তন করতেছে, বুঝছো? তাহলে আমি যে পরিমাণ কাজ করতেছি বা এফ মানে যে বলটা কাজ করতেছে সেটা আমাদের কি করতেছে, গতিশক্তি পরিবর্তন করতেছে। আচ্ছা ঠিক আছে, সো এখান থেকে আলটিমেটলি আমাদের এই সূত্রগুলো আমরা সামনে অনেক কাজে লাগাবো আর কি। সো দেখো এবার আমরা একটু জাস্ট কয়েকটা চার্ট দেখি, এগুলো জাস্ট খুবই সিম্পল ব্যাপার, মানে জাস্ট এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগে আর কি। সো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে আমরা যদি গতিশক্তির কথা চিন্তা করি, গতিশক্তি মানে কত, হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি মানে কি, এটা এখান থেকে লিখতে পারি, দেখো এটা এখান থেকে লিখতে পারি, গতিশক্তি মানে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, সো আমাদেরকে বলছে যদি কেস 1 এমন হয় যে আমি কি করছি, একই ভরের একই দ্রুতিযুক্ত কিন্তু গতির দিক ডিফারেন্ট হয়, গতির দিক যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের কেমনটা হবে। দেখো আমাদের এই যে দেখো এখানে একটা বস্তু আছে যেটা ভর হচ্ছে আমাদের এম, ভেলোসিটির মান ধরো 5 মিটার পার সেকেন্ড এই দিক বরাবর, আর এটা কি হচ্ছে বস্তুটার এম ভরের বস্তু, ভেলোসিটি ধরো 5 মিটার পার সেকেন্ড উপরের দিকে। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু গতিশক্তি সমান, হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার। আর গতিশক্তি তো স্কেলার রাশি, তাহলে ওটা তো মানে এটা তো আসলে কোনো ডিরেকশন নাই, দেখছো? তাহলে আমাদের একই ভর একই দ্রুতি কিন্তু গতির দিক ডিফারেন্স, তাও কিন্তু আমাদের কি হচ্ছে, এম ভি স্কোয়ার সেম আসতেছে, তাহলে গতিশক্তি সেম আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমাদেরকে বলছে যে সূত্র অনুসারে গতিশক্তি বেগের দিকের উপর নির্ভরশীল নয়, তাই গতিশক্তি একই থাকবে, এটা তো আমরা বুঝি। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বলছে যে আমি যদি ভর যদি দ্বিগুণ করি কিন্তু দ্রুতি যদি একই থাকে, তাহলে এবার দেখি হাফ এম বি স্কোয়ার ছিল, তাহলে হাফ এম বি স্কোয়ার ছিল, এটা আমরা ধরো এখান থেকে না দেখলাম, ধরো ইকে ইজ ইকুয়াল টু ছিল আমাদের হাফ এম বি স্কোয়ার। তাইলে আমাদেরকে এখানে বলছে যে দ্রুতি একই, মানে ভিটা কনস্ট্যান্ট, ভি দুইটা বস্তুর জন্য কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখবো কি বলতো, ইকে হচ্ছে আমাদের বলতো এম এর সমানুপাতিক, এম এর সমানুপাতিক, এম যদি বাড়ে ইকেও বাড়বে, বাট একদম সমানুপাতিক হারে বাড়বে। ঠিক আছে, এম যদি দ্বিগুণ করি, ভর যদি দ্বিগুণ করি, কাইনেটিক এনার্জি দ্বিগুণ হবে। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমি যদি ভর যদি দ্বিগুণ করি তাহলে আমাদের কাইনেটিক এনার্জি 2 হবে। ঠিক আছে, এখন এই যে জিনিসগুলো তো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো, বাট এখানে আলটিমেটলি দেওয়ার রিজনটা কি, রিজন এটাই যে সিম্পলি যে তুমি কীভাবে চিন্তা করবা, যদি ভর দ্বিগুণ করতে বলে তুমি একটা সম্পর্ক তৈরি করছো, সম্পর্ক তৈরি করে দেখবা যে ভর যদি দ্বিগুণ করে কাইনেটিক এনার্জি দ্বিগুণ হবে। তাহলে এবার দেখো আমি যদি চিন্তা করি যে না আমি দ্রুতিটা চেঞ্জ করবো, আমি ভর চেঞ্জ করবো না, তাহলে আলটিমেটলি আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমাদের দ্রুতি চেঞ্জ করবো। তাহলে আমরা দেখবো কি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাহলে আমি চেঞ্জ করবো কোনটাকে, ভিটাকে চেঞ্জ করবো, হাফ আর এমকে চেঞ্জ করবো না, হাফটা এমনিও চেঞ্জ হয় না,
এম এর মানও চেঞ্জ হবে না, তাহলে ইকে ইজ প্রপোর্শন টু আমাদের ভি স্কোয়ার। তাহলে এটার সম্পর্কটা কেমন, ভেলোসিটি যেটা আছে সেটা স্কোয়ারের সমানুপাতিক, ভেলোসিটি যেটা আছে সেটা স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে আমাদের কি কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো যে ভেলোসিটিটা কি, মানে ভেলোসিটিটা যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে ভেলোসিটি যদি দ্বিগুণ করে দিই তাহলে আলটিমেটলি আমাদের ইকে হয়ে যাবে কত, 4 গুণ, কারণ স্কোয়ার আছে। এটা এইভাবে চিন্তা করবা, বুঝছো? তারপর তুমি এরকমভাবে খুব সুন্দর করে এরকমভাবে মানে কি বলবো এটাকে রিলেশন তৈরি করেও তুমি বের করতে পারো যে 4 গুণ, বাট আলটিমেটলি বলবো যে এই রিলেশনটা মানে আমাদের এমসিকিউর জন্য আসলে খুব একটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না, কারণ এমসিকিউতে আমাদের খুব একটা টাইম নেই, আর স্যার দেখবো না যে তুমি কীভাবে করতেছো। সো আমি যেভাবে বলতেছি এভাবে চিন্তা করবা যে আমি যেহেতু ভি স্কোয়ার দেখতে পাচ্ছি, আলটিমেটলি আমাদের ভেলোসিটি যদি দ্বিগুণ করি তাহলে আমাদের কাইনেটিক এনার্জি হবে 4 গুণ। এখন যদি আমি 3 গুণ করি তাহলে হবে 3 দুগুণা 9, বা 3-এর উপর স্কোয়ার থাকলে কত, 9 গুণ হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এই তো তাহলে এই সিম্পল জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম। এবার দেখো আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে নিচের কোনো একটা বস্তুর গতিশক্তি কোনটা বেশি হবে, কোনটার গতিশক্তি কত বেশি হবে, এটা খুবই একটা কমন একটা এমসিকিউ, এটা আসবেই, ধরো কোথাও না কোথাও আসবেই। সো যারা বলে দিয়েছে, দেখো আমাদের ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, অনেকগুলো কম্বিনেশন দেওয়া আছে আর কি। সো কম্বিনেশনের ক্ষেত্রে জাস্ট আমি নর্মালি চিন্তা করতে পারি এটা আমাদের কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান ধরো আছে 1 এম, তাহলে এম ভি স্কোয়ার, ভি কত, ভি হচ্ছে আমাদের 2, ধরো সাপোজ 2 ভি আর কি, ধরো তাহলে 2 স্কোয়ার, ঠিক আছে? আর এম আর ভি সব জায়গায় তো সমান, এম ভি সমান, তাহলে বারবার তো লেখা দরকার পড়তেছে না, পড়তেছে কি না? তাহলে এখানে ধরো সাপোজ এম থাকতো, এখানে ভি স্কোয়ার থাকতো, দরকার নাই। আমি জাস্ট এইগুলো নিয়ে চিন্তা করি যে আগেগুলো যেগুলো আছে, ঠিক আছে? তাহলে এম এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে 1 আছে, আর ভি এর সাথে বা ভেলোসিটির সাথে স্কোয়ারের সম্পর্ক, তাহলে হচ্ছে টি 2 হয়ে যাবে কত, 2 স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো, এখানে কত পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 4কে ভাগ দিলে হচ্ছে কত হবে, 2 দুগুণা 2 হবে, ঠিক আছে? এই তো, তাহলে এটার কথা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের কত হবে, হাফ। আচ্ছা, হাফটা আমি কনসিডার করা লাগবে না, কেন বলো তো, কারণ সব জায়গাতে হাফ আছে, তাহলে হাফটা আমি কনসিডার নাও করতে পারি। যাই হোক, হাফটা যেহেতু করে ফেলছি, তাহলে এম এর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ভেলোসিটির সাথে স্কোয়ারের সম্পর্ক, ঠিক আছে? সেম এটা করো হচ্ছে আমাদের হাফ 1 × 4 স্কোয়ার, ঠিক আছে? তারপর এটা করো, সেটা হচ্ছে আমাদের হাফ 3 × 2 স্কোয়ার। দেখো কোনটা আসে বেশি, দেখো। সো এটা যদি আমরা করি, সেটা হচ্ছে আমাদের এটা কাটা, সেটা হচ্ছে আমাদের 9 হবে। তারপর এটা হচ্ছে আমাদের কত হবে, 16 8। তারপর এটা করি, চলো, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 4, কত হবে 4কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2, তাহলে 6। তাহলে আনসার কোনটা দেখতে পাচ্ছি, আনসার দেখতে পাচ্ছি যে বি নাম্বারটা, আনসার দেখতে পাচ্ছি কত, এই বি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, এই তো। তাহলে আমরা আরেকবার চেক করতে পারি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমাদের সব ডান, এই তো। আচ্ছা, এবার আমরা একটু আগেই আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে এবার হচ্ছে আমাদের যেটা করলাম আর কি, এটাকে আমরা সবার আগে আমরা ধরো নর্মালি যে একটা বস্তুটা আছে ওইটার কথা চিন্তা করি। এরপর আমরা যেটা চিন্তা করি, কোনো একটা বস্তু যদি ঘুরতেছে, কোনো একটা বস্তু কি ঘুরতেছে, তাহলে আলটিমেটলি আমাদের কী হয়। সো এখানে জাস্ট আমরা যেটা বললাম যে সেই অনেক আগ থেকে বলে আসতেছি, আমরা জাস্ট টার্মগুলো চেঞ্জ করবো, শুধুমাত্র কি টার্মগুলো চেঞ্জ করবো। দেখো এখন আমাদের যদি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি বের করতে হয়, যেটাকে আমরা ঘূর্ণন গতিশক্তি বলি, সো লিখে ফেলো যে ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি। সো গতিশক্তির সংজ্ঞাতে আমরা কি বলছিলাম, কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলতেছিলাম আমরা গতিশক্তি। তাহলে ঘূর্ণন গতিশক্তিকে আমরা কি বলতে পারি, যে কোনো একটা বস্তু ঘোরার কারণে যে কাজ করার ক্ষমতা অর্জন করে তাকে আমরা বলি কি বলতো, তাকে আমরা বলি ঘূর্ণন গতিশক্তি। যেমন হচ্ছে আমাদের একটা মানে একটা চাকা চিন্তা করতে পারি, একটা গাড়ির চাকা। সো গাড়ির চাকা তো ঘুরতেছে, সো গাড়ির চাকা যখন ঘুরতেছে তাহলে ও ঘূর্ণনের জন্য একটা কাজ করে, তো আমাদেরকে নিয়ে যায় সামনে। তাহলে এই যে কাজ করতেছে সেটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, তাই তো। তাই ঘূর্ণন গতিশক্তিকে আলটিমেটলি আমরা কীভাবে চিন্তা করব, আমরা যেটা চিন্তা করব যে দেখো আলটিমেটলি আমরা যেটা জানি যে আমাদের নর্মাল যে গতিশক্তি, নর্মাল গতিশক্তি কত ছিল, নর্মাল গতিশক্তি ছিল আমাদের হাফ ইন্টু এম ভি স্কোয়ার, হাফ ইন্টু কি এম ভি স্কোয়ার। তাহলে এটাও কাইন্ড অফ ওই রকমই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা হাফের জায়গায় হাফ বসা দিলাম, এম এর জায়গায় কি বসাবো, এম এর জায়গায় কি বসাবো বলো, এম এর জায়গায় কি বসাবো। দেখো এমটা কি করে, এমটা হচ্ছে আমাদের যদি রৈখিক গতির কথা চিন্তা করি, এমটা আসলে আমাদের গতিতে বাধা দেয়, এটা আসলে স্থির অবস্থায় থাকতে চায়, বা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় থাকতে চায়, তার পরিবর্তন করতে চায় না। এরকম একটা টার্ম আমরা দেখছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে বলি জড়তার ভ্রামক। সেটাকে আমরা কি বলতেছিলাম, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কী করে, জড়তার ভ্রামক হচ্ছে আমাদের এটাকে বস্তুটাকে ঘুরতে বাধা দেয়, সেটা আমাদের কী করে, ঘুরতে বাধা দেয়, ঠিক আছে। তাহলে এইটা আমাদের জড়তার ভ্রামক। মনে আছে কি, জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি, জড়তার ভ্রামককে কী দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি, আই বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা টার্ম হচ্ছে আমাদের ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, বেগ, রৈখিক বেগ। তাহলে এটার ক্ষেত্রে হবে কি, কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা কি লিখতে পারি, ওমেগা। কৌণিক বেগকে আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার, যেহেতু আছে স্কোয়ার, বুঝা গেছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, বুঝছো ব্যাপারটা। আচ্ছা,
সো এই জিনিসটা তো ভাই আপনি এমনি বলছেন, টার্মের মাধ্যমে বলছেন, বাট একটু আমাদেরকে প্রমাণ করে দেখালে একটু ভালো লাগতো আর কি, ঠিক আছে? সো যদি বিশ্বাস আমাকে না করো, চলো আমরা একটু প্রমাণ করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের সেই বস্তুটা, এই হচ্ছে আমাদের সেই বস্তুটা, তাহলে এইটা হচ্ছে সাপোজ হচ্ছে এই হচ্ছে আমাদের সেই কেন্দ্রটা। তাহলে এইখান থেকে সাপোজ যাত্রা শুরু করছে, ঠিক আছে? কোনো একটা জিনিসকে এবার ঘুরাচ্ছি, কোনো একটা জিনিসকে ঘুরাচ্ছি, ধরো এটা আমাদের এম মানের বস্তু, এম ভরের বস্তু, আর এই যে রেডিয়াসটা সেটা হচ্ছে আমাদের আর, এই রেডিয়াসটা হচ্ছে আমাদের আর, এটুকু আমরা এখান থেকে জানলাম। সো দেখো আমরা নর্মালি যদি একটা কোনো একটা জিনিসকে কোনো একটা বস্তুকে আমি একটা গতিশক্তি দিছি, কোনো একটা ধরো এটার উপরে কি করছে, একটা কাজ করছি, কোনো একটা নর্মাল একটা বস্তু একটা স্থির অবস্থায় ছিল, কি আছে নর্মাল একটা স্থির অবস্থায় একটা বস্তু ছিল, মানে ভেলোসিটি কত 0। এখন আমি যদি এটার উপর কিছু পরিমাণ কাজ করি বা কিছু পরিমাণ একটা শক্তি দেই, তাহলে এই শক্তিটা আগে কী করবে, নর্মালি গতিশক্তি দিবে। তাহলে গতিশক্তি কি ½ mv², তাহলে ½ mv² যদি দেই তাহলে এটা কী হবে, ঘোরা শুরু করবে না? এটা কী হবে, ঘোরা শুরু করবে না, মানে কি বলতেছি, ধরো এইটা আমি যে শক্তিটা দিচ্ছি ওটা হচ্ছে আমাদের ½ mv², ওটা আমাদের কি বলতো মানে গতিশক্তি পরিবর্তনের সময়, ওই শক্তিটা দিয়ে আলটিমেটলি আমি চাইলে কি করতে পারি, বস্তুটাকে ঘুরাইতে পারি, যদি আমি এরকম একটা টান দিই, সেটা কি বলতো কেন্দ্রমুখী বল দিই, কেন্দ্রমুখী বল দিলে বস্তুটা কী হবে, ঘুরবে। এই হচ্ছে কথা, সিম্পল। কোনো একটা বস্তু একদিকে যাচ্ছিল, একটা গতিশক্তিতে যাচ্ছিল, বাট আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে তাকে টান দিয়ে আসলে কি করতেছি, কেন্দ্রের দিকে নিয়ে আসতেছি, তো বস্তুটা আসলে ঘুরতেছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এই তো। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে শক্তি যেটা আছে, ওই শক্তিটি আলটিমেটলি আমাদের ঘূর্ণন শক্তি হিসেবে কাজ করবে, কারণ শক্তি তো আসলে ধ্বংস নাই, সৃষ্টি নাই। তাহলে আমি যে ½ mv² দিচ্ছি বা তার যে নির্দিষ্ট ভেলোসিটি আছে, সেটা আমাদের কি বরাবর, এই যে স্পর্শক বরাবর, তাহলে ওই যে ভেলোসিটি আছে, ওই ভেলোসিটির জন্যই আসলে কি পাবে, সে ঘূর্ণন গতিশক্তিটা পাবে। তাহলে আমাদের ঘূর্ণন গতিশক্তিকে ইকুয়াল টু আলটিমেটলি আমরা লিখতে পারি আমাদের যে নর্মাল গতিশক্তিটা, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা ঘূর্ণন গতিশক্তি ইজুগুলো লিখতে পারি নর্মাল গতিশক্তি, তাহলে এই ইজুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কত, ½ mv², তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ½ mv² ছিল, নর্মাল একটা গতিশক্তি ছিল, একটা কি হচ্ছে আমাদের এফ মানে বল প্রয়োগ করে, এফ মানে বল প্রয়োগ করলে তার কৃত কাজ কত, 0। তাহলে আলটিমেটলি এর সাথে কিছু যোগ হচ্ছে না, মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0 না, তাহলে এটার সাথে আলটিমেটলি কোনো কিছু যোগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে না। তাহলে এই বলটা আসলে কিসে যাবে, ঘূর্ণন গতিশক্তিতে যাবে, তাই তো? তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, আমরা একটা সূত্র জানতাম যে ভি ইকুয়াল টু ছিল আমাদের কি বলতো, ওমেগা আর। ভিজগুলো ছিল কি, ওমেগা আর। তাহলে ভিজগুলো যদি ওমেগা আর থাকে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, হ্যাঁ এটাকে আমরা চাইলে ওমেগা আর হিসেবে লিখতে পারি, তো তাই তো? হ্যাঁ লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে ½ m এর মান কত দেখতে পাচ্ছি, m এর মান আমি জানি না, ভি এর জায়গায় লিখতে পারি ওমেগা আর, ওমেগা আরকে যদি স্কোয়ার করে ফেলি তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি যে ½ mr² ইন্টু ওমেগা স্কোয়ার। এবার বলো, নিউটন মেকানিক্সে পড়ছো না একটা জিনিস, নিউটনের মেকানিক্সে কি পড়ছিলা বলো, কোনো একটা বস্তু যেটা আসলে ভরটা আসলে আমাদের একদম বিন্দুর কথা চিন্তা করলাম, এম মানের ভর, সেটা আমাদের আর ব্যাসার্ধ নিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে তার আইটা কত, সেটা হচ্ছে আমাদের mr²। তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকুর মান কত হবে, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের আই, এই পার্টটুকু হয়ে যাবে আমার আই যদি পেয়ে যায় তাহলে এইখান থেকে আলটিমেটলি আমাদের ঘূর্ণন গতিশক্তি পেয়ে যাচ্ছি, কি পেয়ে যাচ্ছি, তো এই যে ½ i ওমেগা², ½ i কি হচ্ছে ওমেগা², দেখো মিলে কিনা, ½ i ওমেগা², দেখছো কত সহজ দেখছো, অনেক সহজ না? হ্যাঁ। সো এখানে প্রতিপাদনগুলো লাগবে না, তাও জাস্ট দেখে রাখো যে আসলে কোনটার সাথে কোনটা কনভার্সন করলাম। দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের প্রতিপাদন লাগতেছে না, এটা মুখস্থ করলেই হয়ে যেত, বাট যেটা ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস কনভার্সন করলাম যে ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এই জিনিসটা কিন্তু তোমার লাগতেও পারে, তোমার অনেকগুলো ম্যাথে লাগে যে ভি ইকুয়াল টু ওমেগা আর, বাট এই সূত্রটাও মুখস্থ করা লাগতে পারে। তো এই যে আমি একটা প্রতিপাদন দেখতেছি, এটার মধ্যে আমি দুইটা জিনিস শিখতেছি, একটা হচ্ছে আমাদের এই যে কনভার্সনগুলো শিখতেছি, প্লাস এই সূত্রটা কিন্তু বারবার আমার মাথায় আসতেছে। যখন বারবার মাথায় আসতেছে তাহলে আলটিমেটলি আমরা কি করতেছি, আমি কেন একটু মুখস্থ হয়ে যাচ্ছে, আমি মুখস্থ না চাইতেও করতেছি। তুমি যখন আমার ভিডিওটা 2x দিয়েও দেখতেছো, তাও কিন্তু বারবার এটাকে তোমার মাথায় কি হচ্ছে, চলতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সুবিধা, যে আমাদের প্রতিপাদনগুলো আসলে আমাদের কেন লাগে আর কি। সো এই হচ্ছে কথা। সো আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে ঘূর্ণন গতিশক্তিটা ছিল, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ½ i ওমেগা²। জাস্ট নর্মালি আমরা টার্মগুলো চিন্তা করলেই অতটুকু তুমি বিশ্বাস করতে পারো যে না আমাদের আসলে সেটা আমাদের ঘূর্ণনে চলে যাবে, বুঝে গেছে? আচ্ছা শেষ। তাহলে এইবার আমরা এখান থেকে আমরা আসলে কয়েকটা ম্যাথ দেখতে পারি, ঠিক আছে? সো দেখি আলটিমেটলি আমাদের কী আসে আর কি। সো এখানে ম্যাথ তো আমরা দেখবো, বাট ম্যাথের আগে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যে আমাদেরকে যেটা বলতেছে, দেখো এখানে আমাদেরকে কাইন্ড অফ একটু ইংলিশে দেওয়া আছে ব্যাপারটা, যে আমাদের এটাকে বলতেছে আমাদের ট্রান্সলেশন বলতেছে, এটা আমাদের রোটেশন বলতেছে, ঠিক আছে? ট্রান্সলেশন প্লাস রোটেশন, এটা আসলে আমাদের কি বোঝাচ্ছে, খুবই সিম্পল ব্যাপার। চলো আমরা একটা গাড়ির চাকার কথা চিন্তা করতে পারি, কিসের কথা চিন্তা করতে পারি, একটা গাড়ির চাকা। চলো এই হচ্ছে আমাদের সেই গাড়ির চাকা, এই গাড়ির চাকাটা ঘুরতেছে, ঘুরে কি করছে, এই যে এখানে গেছে, বুঝছো ব্যাপারটা কি হয়েছে, এই গাড়ির যে চাকার যেটা আছে এটা হচ্ছে
ঘুরছে, ঘুরে এইখানে একটা সারফেস আছে, সাপোজ এই হচ্ছে একটা সারফেস, এই হচ্ছে একটা সারফেস, এই সারফেস বরাবর এটা কি করতেছে, এইভাবে ঘুরতেছে, বুঝতেছো, এইভাবে বস্তুটা ঘুরতেছে। আচ্ছা, এখন বস্তুটা কি একটা ঘুরতেছে, তো তাহলে যদি ঘুরে তাহলে এটা কি থাকবে, তার একটা ভেলোসিটি থাকবে, এটা হচ্ছে আমাদের কৌণিক ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, তাই তো। সে অ্যাঙ্গুলার ভেলোসিটি তো আছে, বুঝলাম। তাহলে এখন যখন বস্তুটা যখন ঘুরতেছে, বস্তুটা যখনই ঘুরতেছে তাহলে তার একটা কী থাকবে, ঘূর্ণন গতিশক্তি থাকবে। তাহলে এই যে একটা ঘূর্ণন গতিশক্তি আছে, এটাকে আমরা বলবো কি, হাফ আই ওমেগা স্কোয়ার। এখন ব্যাপার যেটা হয়েছে যে বস্তুটা যখন ঘুরতেছে একটা ঠিক ছিল, এর আগে আমরা যেটা করলাম যে এই যে দেখো এটার কথা চিন্তা করছি যে বস্তুটা ঘুরতেছে, ওটুকু আমরা চিন্তা করলাম। বাট এইখানে কিন্তু ঘোরার সাথে সাথে আরও একটা কাজ করতেছে, সেটা হচ্ছে কি, এই লিনিয়ারলিও কিন্তু যাচ্ছে, রৈখিক বরাবরও কিন্তু যাচ্ছে, সরলরেখা বরাবর কিন্তু যাচ্ছে। দেখো এই যে এইখান থেকে স্মরণ হয়ে এই যে এখান পর্যন্ত আসছে, তাহলে এই বরাবরও কি হচ্ছে, বস্তুটা একটা যাচ্ছে, তাই এই বরাবর তো একটা কি থাকবে, লিনিয়ার ভেলোসিটি থাকবে বা রৈখিক বেগ থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কয়টা ভেলোসিটি পাচ্ছি, একটা পাচ্ছি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর একটা পাচ্ছি কি কি বলে এটাকে, এটাকে কি বলে, রৈখিক ভেলোসিটি বা লিনিয়ার ভেলোসিটি পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা বস্তু গতির জন্য যে কাজ করা সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলতেছিলাম, তাকে আমরা গতিশক্তি বলতেছিলাম। তাহলে এখানে কয়টা গতিশক্তি পাচ্ছেন, একটা গতিশক্তি পাচ্ছি তার যে ঘূর্ণনের জন্য, আর একটা গতিশক্তি পাচ্ছি যে সেটা সামনে যাচ্ছে এটার জন্য। তাহলে এখানে আমাদের এইটা প্লাস কত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? সো আমাদেরকে জাস্ট এটাই আমাদেরকে একটু এখানে একটু সুন্দর করে বা ইংলিশে বলে দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের সেই রোটেশনের জন্য, আর একটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের জন্য। ট্রান্সলেশন মানে এইভাবে সোজাসুজি চলে যাচ্ছে যেটা, আর রোটেশন মানে হচ্ছে যেভাবে ঘুরতেছে। বুঝছো? তাহলে একটা বস্তুকে যদি আমি নর্মালি এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে এই বস্তুটাকে এখানে যদি এখানে আনতে চাও, কীভাবে আসবে, এটা হচ্ছে ঘুরে ঘুরে আসবে। নর্মালি এখান থেকে এভাবে এভাবে টেনেও আনতে পারো, আবার এভাবে ঘুরে ঘুরেও আনতে পারো। তাহলে যদি আমি ঘুরে ঘুরে আনি তাহলে আমার এখানে দুইটা শক্তি দিতে হবে, একটা তাকে ঘুরানোর জন্য, একটা তাকে কি সামনের দিকে নেওয়ার জন্য। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো চলো আমরা দেখি আমাদেরকে কী কী ম্যাথ দেওয়া আছে। দেখো আমাদেরকে যেটা বলছে সবার আগে যে একটি চাকার ভর দেওয়া আছে, কী দেওয়া আছে, একটা চাকার ভর দেওয়া আছে। তাহলে চাকার ভর মানে হচ্ছে আমাদের কী দেওয়া আছে, আমাদের এম দেওয়া আছে। আচ্ছা, চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 0.5 মিটার। এরপর আমাদেরকে বলছে চাকাটি 15 মিটার পার সেকেন্ড বেগে, কত, 15 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে যাচ্ছে। গড়িয়ে যাওয়া মানে কি বলো, গড়িয়ে যাওয়া মানে কি, রোটেশনে যাওয়া। গড়িয়ে যাওয়া মানে কি, রোটেশনে যাওয়া। এখন গড়িয়ে যাওয়া যখন বলতেছে তার মানে আসলে সেটা সামনের দিকেও যাচ্ছে, কিন্তু কি যাচ্ছে, সামনের দিকেও যাচ্ছে। তাহলে এখানে আমাদের কয়টা ভেলোসিটি থাকবে, দুইটা ভেলোসিটি থাকবে। কয়টা গতিশক্তি থাকবে, দুইটা গতিশক্তি থাকবে। তাহলে এখানে মোট গতিশক্তি কী হবে, মোট গতিশক্তি আমরা দুইভাবে বের করব। একটা বের করবো হচ্ছে আমাদের, প্রথমে একটা কাইনেটিক এনার্জি বের করলাম, সেটা হচ্ছে আমাদের সাপোজ E1, আর এটা হচ্ছে আমাদের কত হবে E2। E1টা হচ্ছে জাস্ট আমাদের সুন্দর করে যেটা আমরা যেটা জানি যে সামনের দিকে যেহেতু যাচ্ছে তাহলে কত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ কি এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কত হবে, পরেরটা জাস্ট আমাদের যেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলারের জন্য বা হচ্ছে ঘূর্ণনের জন্য, ঠিক আছে, সেটা কি বলতে পারে আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে এখন জাস্ট আমি মানগুলো বসাই দিই। হাফ এম, এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর কত দেখতে পাচ্ছি, বস্তুর ভর দেখতে পাচ্ছি 20 কেজি। ভি স্কোয়ার, ভি কত দেখতে পাচ্ছি, ভি দেখতে পাচ্ছি 15 স্কোয়ার, ওকে। এরপরে হাফ আইকে আমরা কি লিখতে পারি, আইকে লিখতে পারি আমাদের এম আর স্কোয়ার। আইকে আমরা কি লিখতে পারি, আইকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এম আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বের করতে হবে ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, দেখো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু আমাদের ওমেগা আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের ভি বাই আর। তাইলে আমরা একটু বের করি যে ভি কত, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি 15, আর এর মান কত, আর হচ্ছে আমাদের রেডিয়াস কত, ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, বলে দেওয়া হচ্ছে 0.5। তাহলে এখানে আমরা বসাই দিই 0.5। তাহলে এখান থেকে খুব সুন্দর করে ওমেগার মান কত বের হওয়ার কথা বলো তো, ওমেগার মান কত বের হওয়ার কথা, 3 বের হওয়ার কথা না, নাকি না কত আমি তো জানি না, 15 আর 0.5, তাহলে দেখতে পাচ্ছি না 30 বের হওয়ার কথা। 30 একক কী হবে, একক হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড, সেই ছোটোবেলায় পড়ে আসছি, মানে হচ্ছে গতিবিদ্যায় পড়ে আসছি, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা এখানে সবগুলো বসাই দিই, তাহলে জিনিসগুলো পেয়ে যাওয়ার কথা আর কি। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি আই যেগুলো দেখতে পাচ্ছি এম আর স্কোয়ার, এম কত, এম হচ্ছে 20, আর কত, আর হচ্ছে 0.5, তাহলে এখানে 0.5 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা দেখতে পাচ্ছি 30, তাহলে 30 স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কী পেয়ে যাবো, মোট শক্তিটা, গতিশক্তিটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি হাফ ইন্টু 20 ইন্টু 15 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 20 ইন্টু 0.5 স্কোয়ার ইন্টু 30 স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এইরকম কিছু একটা আসে, এত এত একক কী হবে, একক হবে আমাদের জুল, ঠিক আছে, ওকে। আমরা এই জিনিসটা একটু রিক্যাপ করে নিই তোমাদেরকে, আবার যদি আমি সুন্দর করে বলে রাখি যে দেখো আমাদের এখানে দুইটা গতিশক্তি আছে, একটা গতিশক্তি তার হাফ এম ভি স্কোয়ার, আরেকটা গতিশক্তি যেহেতু গড়িয়ে যাচ্ছে, গড়াচ্ছে, যেহেতু গড়াচ্ছে মানে কি, গড়িয়ে যাওয়া মানে কি, গড়িয়ে যাওয়া মানে হচ্ছে এরকম আবর্তন করে যাওয়া, ঠিক আছে।
সো আবর্তন করে যদি যায় তাহলে আলটিমেটলি আমরা কত দেখতে পাবো, ওকে। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গড়িয়ে যাচ্ছে, তার মানে আসলে গড়িয়ে যাওয়া মানে কীভাবে ঘুরে ঘুরে যাওয়া। সো ঘুরে ঘুরে যখন যাচ্ছে আর আরেকটা জিনিস হতে পারে যে পিছলায় পড়ে যাচ্ছে। পিছলায় বললে কিন্তু সে ঘুরতেছে না, পিছলায় বললে কি সে ঘুরতেছে না, নর্মালি চলে যাচ্ছে। তাহলে যদি শুধুমাত্র পিছলায় যেত তার একটা কী থাকতো, হাফ এম স্কোয়ার থাকতো, এখানে হাফ এম স্কোয়ার রাখলাম। এখন যদি গড়িয়ে যাচ্ছে তার একটা ঘূর্ণন গতিশক্তি থাকবে, সেটা হচ্ছে আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো দেখো হাফ এম এর মান হচ্ছে 20 কেজি, ভি এর মান দেখতে পাচ্ছি কত, ভি এর মান দেখতে পাচ্ছি 15, বসায় দিলাম। এরপরে হাফ আই লিখতে পারি কি এম আর স্কোয়ার, তাহলে এম কত, এম হচ্ছে আমাদের 20, আর কত, আর দেখতে পাচ্ছি 0.5, এই তো। তাহলে এরপরে আবার ওমেগাকে লিখতে পারি আমরা, কি লিখতে পারি, ভি বাই আর, ভি হচ্ছে 15 আর হচ্ছে 0.5, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে ওমেগা হচ্ছে আমাদের 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইটা যদি এখানে বসাই দিই আলটিমেটলি আমরা এত জুল পাচ্ছি। দেখছো ব্যাপারটা কঠিন কিছু না কিন্তু। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সেই মানে ছোটোবেলাও দেখছি। সো আমি যখন ফিজিক্স ক্লাস নিচ্ছি যে সেই ছোটোবেলার কথা যে আমি কতবার বলতেছি। সো ছোটোবেলা বলতে আসলে আলটিমেটলি আমরা সেই রেফারেন্সটা দেখাই যে আসলে আমাদের আগে যে আমরা জিনিসগুলো পড়ছি ওটার সাথে আমাদের কীভাবে রিলেট করতে পারতেছি, ঠিক আছে, ওই আর কি। সো বিরক্ত হয়েও না। সো যেটা হচ্ছে আমাদের গতিশক্তির সাহায্যে ভরবেগের সম্পর্ক। সো আশা করি এটা সবাই পারার কথা, তাও আমি দেখাচ্ছি। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের ই কাইনেটিক ইজ ইকুয়াল টু আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এখন আলটিমেটলি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এইখানে নিচে এম দ্বারা গুণ দিব, উপরেও এম দ্বারা গুণ দিব। উপরে এম দ্বারা গুণ করলাম, নিচে এম দ্বারা গুণ করলাম, তাহলে কাটাকাটি গিয়ে সেমই থাকলো, ঠিক আছে। তো দেখো এখন আমরা যেটা করতে পারি যে উপরে এম ভিকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই তো, তাহলে এটা হয়ে গেছে আমাদের মোটামুটি জিনিসপাতি। তাহলে এম ভিটাকে কি বলতে পারি, ভর ইন্টু বেগকে আমরা কি বলতে পারি, ভর বেগ, তাহলে এটাকে বলতে পারি পি স্কোয়ার, এখানে লিখতে পারি টোয়াইস এম, আর এখানে আছে আমাদের ই কাইনেটিক, ঠিক আছে। এই তো, তাহলে দেখো আমাদের নর্মালি কোনো একটা বস্তুর কথা যদি আলটিমেটলি আমরা চিন্তা করি, তাহলে ওই বস্তুটার ভরটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা চিন্তা করতে পারি বস্তুটার ভর যেটা এম যেটা আছে সেটা কনস্ট্যান্ট, ওকে। তাহলে এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি, আমাদের যে ই কে ইজ প্রপোর্শনাল টু আমাদের কি বলতো পি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি ভরবেগ যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে আমাদের কাইনেটিক এনার্জি কেমন হবে, ভরবেগ যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে কাইনেটিক এনার্জি কেমন হবে, কাইনেটিক এনার্জি হবে 4 গুণ। যদি ভরবেগ যদি 4 গুণ করে ফেলি কাইনেটিক এনার্জি হবে 16 গুণ। এবার একটু মাথায় রাখবা, ঠিক আছে। এই তো একটা সম্পর্ক পেয়ে গেছি। তাহলে দেখা এটা গ্রাফটা কেমন হবে। সো এটা গ্রাফটা খুবই সিম্পল কথা, এখানে আমরা চিন্তা করতে পারি এটাকে ওয়াই চিন্তা করতে পারি, ঠিক না। এই জায়গাটা হবে কোন জায়গায়, এই জায়গাটা হবে আমাদের ওয়াইতে, ই কে হয়ে যাবে আমাদের ওয়াইতে, আর এটা হয়ে যাবে আমাদের এক্সতে, ঠিক আছে। তাহলে এটা কাইন্ড হচ্ছে আমাদের কি বলতো ই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স স্কোয়ারের গ্রাফ। তাহলে আলটিমেটলি আমাদের কেমন গ্রাফটা হয়, গ্রাফটা হয় আমাদের এইরকম, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। আচ্ছা, এখন এই গ্রাফটা এমন কেমন হয় তাও জাস্ট আমি তোমাকে একটু সিম্পলি যদি বলে দিই আর কি, কেউ যদি জানলে ভালো, আজকে যদি না জানো তাও আমি বলে রাখি। সো এটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্ত, এটাকে আমরা কি বলি প্যারাবোলা বা পরাবৃত্তের গ্রাফ, ঠিক আছে। সো ওইটা কাইন্ড অফ এমন যে আমাদের ধরো ওয়াই ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাই, সরি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমাদের 4ax, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে এখানে আমাদের এক্স আর ওয়াই আছে, 4 এটাকে ধরো ধ্রুবক, এক্স আর ওয়াইয়ের কথা চিন্তা করলে আমাদের এখানে একঘাত কার আছে বলতো, একঘাত আছে আমাদের এক্সে। একঘাত যখন এক্সে থাকবে তখন আলটিমেটলি আমাদের গ্রাফটা হবে এরকম এক্সের দিকে, এই যে এক্সের দিকে। এখন যদি এখানে পজিটিভ আসে তাহলে আমাদের পজিটিভ এক্সের দিকে, যদি এখানে এটা নেগেটিভ থাকতো তাহলে কি হতো জানো, নেগেটিভ হলে জাস্ট সিম্পলি নেগেটিভ এক্সের দিকে এরকম হইতো, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, এবার তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে না এটা আমাদের কি বলতো ওয়াই স্কোয়ার হিসেবে নাই, কিন্তু এখানে এক্স স্কোয়ার হিসেবে আছে। তাহলে এটা উল্টায় দাও, উল্টায় দিলে যে এটা ব্যাপারটা হবে সেটা হচ্ছে আমাদের হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের 4ay। তাহলে এটা কি হবে, কার ঘাত 1, ওয়াইয়ের ঘাত 1, এই যে দেখো এখানে ওয়াইয়ের ঘাত 1, এখানেও সেম ওয়াইয়ের ঘাত 1, এক্সের গ্রাফ কি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের ঘাত যখন 1 তাহলে আমাদের এই গ্রাফটা হবে আমাদের ওয়াইয়ের দিকে, পজিটিভ ওয়াইয়ের দিকে। যেহেতু আমাদের এখানে পজিটিভ আছে, এখানে আমাদের পজিটিভ নেগেটিভের কিছু দেখতে পাচ্ছি না, তাহলে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার যেহেতু এক ঘাত কার ওয়াইয়ে, তাহলে আমাদের কী হবে ওয়াইয়ের দিকে এরকম হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। এখন আমাদের যেটা ভরবেগ যেটা আছে, ভরবেগ তো নেগেটিভ হইতে পারে না, ভরবেগ কি হচ্ছে নেগেটিভ হইতে পারে না, এই জন্য আলটিমেটলি আমাদের এই পার্টটুকু এটা আমরা মুছে দেই, এই পার্টটুকু কী করে দেই আমরা একটু মুছে দিব, এই হচ্ছে কথা, সিম্পল, ঠিক আছে, ওকে। বা গ্রাফটা হবে আমাদের এমন, গ্রাফটা হবে কি এই যে এমন আর কি, এই হচ্ছে সিম্পল কথা, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা গতিবিদ্যাতে দেখছিলাম আর কি, তাও এখানে জাস্ট একটু হালকা পাতলা একটু মনে করাই দিলাম। আচ্ছা, এখন এইটার বাইরেও তো আলটিমেটলি আমরা আসলে আরও কিছু করতে পারি, চাইলে করতে পারি, এটা কি দেখো আরও কিছু করতে পারি কিনা। দেখো আমার কাছে যেটা মনে হয় যে দেখো আমি এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ই কে ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ এম ভি স্কোয়ার
তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না যে হাফ ইন্টু এম উপরে গুণ করলাম, আর কি করা যায় না, এটা লেখা যায়, দেখো হাফ এম, তাহলে এটাকে লিখতে পারি হাফ এম ভি ইন্টু ভি লিখতে পারি, ঠিক না? এখান থেকে এরপর লিখতে পারি কি হাফ ইন্টু এম ভিটাকে আমরা লিখতে পারি কি ভরবেগ, ভরবেগটাকে আমরা লিখতে পারি পি ইন্টু হচ্ছে আমাদের ভি লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি আমাদের ই কাইনেটিক। বুঝছো ব্যাপারটা? তাহলে এখান থেকে আমাকে যদি কখনো বলে দেয় যে আমাদের ভেলোসিটিটা আমাদের কনস্ট্যান্ট, কি আছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এমটা হয়তো বা চেঞ্জ হতে পারে, যখন ভেলোসিটি যখন কনস্ট্যান্ট তখন আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি ইকে যেটা আছে, ইকে কিন্তু আমাদের প্রপোর্শনালটা আমাদের পি, ইকে ইজ প্রপোর্শনালটা আমাদের কি পি। দেখছো ব্যাপারটা? এই ব্যাপারটা আসলে আমরা খুব একটা দেখি না, তাও জাস্ট আমি তোমাকে দেখাই দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে, এইখানে হচ্ছে আমাদের ভেলোসিটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ভেলোসিটিটা আমাদের কি কনস্ট্যান্ট। আর এইটার ক্ষেত্রে কি হয়েছিল, এইটার ক্ষেত্রে আমাদের যেটা মনে আছে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এমটা কনস্ট্যান্ট থাকে, যেটা নর্মালি থাকে আর কি, বা ন্যাচারালি থাকে। এমটা কি থাকে, এমটা থাকে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে, ভরটা থাকে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা আমরা আঁকতে পারবো। আর যদি কখনো যদি ভেলোসিটির গ্রাফ আঁকতে বলে, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, তাহলে আমাদের পি এর যদি গ্রাফ আঁকতে বলে তাহলে এটা কী হয় বলো তো, মূলবিন্দুগামী সরলরেখা, এটা আমরা মোটামুটি জানি। আচ্ছা, এই তো হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। আমাদেরকে বলে দেওয়া আছে যে 10 কেজি ভরের একটি বোমা, 10 কেজি ভরের একটা বোমা আছে, তাহলে ওইটা যদি বিস্ফোরণের ফলে বোমাটি 3 কেজি এবং 7 কেজি দুইটা টুকরায় ভাগ হয়ে গেছে, তাহলে একটা টুকরাকে চিন্তা করতে পারি আমরা M1, M1 ইজগুলো দেওয়া আছে 3 কেজি, তারপর M2 দেওয়া আছে, M2 ইজগুলো দেওয়া আছে আমাদের 7 কেজি দেওয়া আছে, বুঝছো? দুইটা টুকরায় বিভক্ত হয়ে গেছে, বসে ছুটে, দুইটা টুকরা বিভক্ত হয়ে ছুটে গেছে, বসে দুইটা টুকটার গতিশক্তির অনুপাত কত বের করতে বসে, কি বের করতে বসে, গতিশক্তির অনুপাত, ঠিক আছে। সো গতিশক্তির অনুপাত বের করে চলো আমরা চিন্তা করতে পারি আমাদের E1 বাই E2 কত হবে, E1টা কত হবে, হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ M1 V1 স্কোয়ার, ঠিক আছে। তারপর নিচেরটা হবে কত, হাফ M2 V2 স্কোয়ার, এটাই তো। তাহলে এখান থেকে আমরা কী কী কাটা দিতে পারি, আমরা হাফ 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 কাটা দিতে পারি। তারপর আলটিমেটলি আমাদের এখান থেকে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারতেছি না সেটা কি বলতো, এটা আমরা M1 আর M2 তো জানি, এই যে M1 আর M2 তো জানি, যেটা জানি না সেটা হচ্ছে আমাদের V1 আর V2টা, ঠিক আছে। আচ্ছা, সো V1 আর V2 এর জন্য আলটিমেটলি আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, আরেকটা সূত্র, সেটা হচ্ছে আমাদের, আমরা দেখছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা, এখানে আমরা যেহেতু বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই, তার এখানে একটা কি থাকবে, ভরবেগের সংরক্ষণশীলতা থাকবে। সো প্রথম কেস যদি আমরা চিন্তা করি, প্রথমে যখন এই 3 আর 7 যখন একসাথে ছিল, সেটা 10 কেজি ছিল, তাই তো। 3 আর 7 যখন একসাথে ছিল, তারা কি মানে ওটা তো বোমা তো না, বোমা তো প্রথমে ফুটে না, বাস ফেলে রাখলে পড়ে আসে, তাহলে তার ভেলোসিটি কত ছিল, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে প্রথমে যেটা ছিল তার ভেলোসিটি ছিল 0, সে চলতেছিল না, তাহলে আলটিমেটলি প্রথম দিকে আলটিমেটলি আমাদের ভরবেগ কত, ভরবেগ হচ্ছে কত, 0। পরবর্তীতে আমাদের দুইটা টুকরা ভাগ হয়ে গেছে না, তখন তাদের একটা ভেলোসিটি বা ভরবেগ থাকবে। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে প্রথমটার যে ভর সেটা হচ্ছে আমাদের M1, ভেলোসিটি যদি V1 হয় তাহলে প্রথমটার ভরবেগ হচ্ছে M1 প্লাস M1 ইন্টু V1, পরেরটার ভরবেগ, পরের টুকরাটা সেটা হচ্ছে আমাদের M2 V2, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি পরবর্তী ভরবেগ, আর এটা হচ্ছে আগের ভরবেগ, ঠিক আছে। দেখো এইখান থেকে আলটিমেটলি আমরা কিছু করতে পারি কিনা দেখো তো, আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে M1 V1 ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস M2 V2, এই এমনই না, দেখো তো, হ্যাঁ এমনই হওয়ার কথা। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে আমাদের V1 বাই V2 ইজ ইকুয়াল টু কী দেখতে পাচ্ছি বলো, মাইনাসটাকে রাখলাম এক জায়গায়, তারপর এই যে V1 এর সাথে এখানে হবে M1 আর উপরে থাকবে আমাদের M2, দেখো ক্রস গুণফল করে দেখো, V1 আর M1, V1 আর M1 আর M2 V2, তাহলে M2 V2, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের V1 বাই V2। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই মাইনাসটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, এই মাইনাসটা সিম্পলি রিপ্রেজেন্ট করতেছে একটা টুকরা যদি এদিক বরাবর যায় আর একটা টুকরা এদিক বরাবর যাবে, কারণ এখানে ভিটা যেটা আছে, ভিটা আমাদের ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে মাইনাসটা আসলে কি প্রকাশ করে, একটা এদিকে গেলে একটা ওইদিকে গেছে, বুঝা গেছে, দিকটা প্রকাশ করতেছে, মানটা তো প্রকাশ করতেছে না, ঠিক আছে। তাহলে এখন আমরা মান যদি নিতে চাই, এরকম একটা অনুপাত নিতে চাইলে আমাদের এখানে নেগেটিভ মাইনাসটা আসলে প্রত্যাহার করতে পারি বা ইগনোর করতে পারি, ঠিক আছে। সো এই ধরো ইগনোরই করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি M1 জানি, M1 কত দেখতে পাচ্ছি, M1 দেখতে পাচ্ছি আমাদের 3, M2 কত দেখতে পাচ্ছি, M2 দেখতে পাচ্ছি আমাদের 7, তাহলে V1 বাই V2 ইজগুলো দেখতে পাচ্ছি 7/3। এখন আমরা এটা কী করবো, স্কোয়ার করে দিব দুইটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের V1 স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের কত V2 স্কোয়ার, তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের 7 7 49 আর নিচে হচ্ছে 3 3 9, বোঝা গেছে। তাহলে এটা কেন করলাম বলো, ওয়াই, তা আমরা পরে দেখবো, তা আমরা কি দেখবো, পরে দেখবো। এই যে এই এতটুকুর পরে আলটিমেটলি আমরা কি করতে পারি বলো, এই এতটুকুর পরে কি করতে পারি, এই এতটুকুর পরে আমরা যেটা করতে পারি, হাফ হাফ তো কাটটা, তাহলে আমাদের উপরে আসে আমাদের M1 কত, M1 দেখতে পাচ্ছি আমাদের 3,
তারপর নিচে আছে কত M2 দেখতে পাচ্ছি আমাদের 7 ইন্টু এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের V1 বাই V2, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত V1 স্কোয়ার বা V2 স্কোয়ার, ঠিক আছে। এই তো তাহলে দেখো V1 আর এই পার্টটুকু তো আমরা মোটামুটি জানি, সেটা হচ্ছে আমাদের দেখো এখানে হবে আমাদের 3/7, আর এখানে দেখতে পাচ্ছি কত V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার কত দেখতে পাচ্ছি, এই যে দেখো সেটা দেখতে পাচ্ছি, নিচে হচ্ছে আমাদের 9, উপরে 49, ঠিক আছে। দেখো এবার কাটাকাটি যায় কিনা, খুব ইজিলি কাটাকাটি যায়, দেখো 3 কাটা, 7 কাটা, তাহলে আমাদের কত দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে খুব সিম্পলি যদি আমরা এটাকে এখানে বসাই দিই, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে E1 = E2 কত দেখতে পাচ্ছি, উপরে আছে 7 আর নিচে হচ্ছে 3, তাহলে 7:3, 7 কি 3, দেখতে পাচ্ছ খুব একটা কঠিন কিছু কি ছিল না, খুব একটা কঠিন কিছু হলো না, একদমই সহজ সহজ জিনিসপাতি ছিল। সো এই ব্যাপারটা আমাদের কোথায় আসতে পারে, MCQতে আসতে পারে, ঠিক আছে। সো কোনো একটা জিনিস কঠিন কিছু দেখলে যে আসলে আমরা ভয় পেয়ে যাবো এমন না, বাট প্রথম যখন দেখবা তখন আলটিমেটলি আসলে চিন্তা করতে একটু কষ্ট হবে যে আসলে কী করা যায় আর কি, ঠিক আছে। সো আজকের লেকচারে আমরা মোটামুটি আসলে আমাদের এই যে লেকচার 3টাতে মোটামুটি আসলে আমরা এতটুকুই কমপ্লিট করছি আর কি। সো পরবর্তী লেকচার লেকচার আমাদের 4-এ আমরা আলটিমেটলি আসলে আরও সামনের দিকে আগাবো। এই হচ্ছে আজকের কথা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।